উসানবিকের উসানবিক কনসেপ্ট তাহলে কি বলেছিল যে আমরা এমন একটা এখানে কনসেপ্ট দাঁড় করাচ্ছি যার মাধ্যমে সব অ্যাসিডকে অ্যাসিড হিসেবে কনসিডার করতে পারবো আর সব বেসকে আমরা বেস হিসেবে কনসিডার করতে পারবো। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি বলেছিলাম, সব কনসেপ্টগুলোকে এবারে মিলিয়ে দাও। তাহলে আরেনিয়াস কনসেপ্ট, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, লাক্স ব্লাড কনসেপ্ট, লুইস কনসেপ্ট, সব কনসেপ্ট যদি মিলিয়ে দিই তাহলে ঠিক করে লক্ষ্য করো আলটিমেটলি হচ্ছেটা কি। আরেনিয়াস কনসেপ্টটাকে আগে ভাবো। আরেনিয়াস কনসেপ্টেও H+ ডোনেট করেছে অ্যাকোয়াস সলিউশনে অ্যাসিডগুলো, আর বেসটা কী করেছে, OH- ডোনেট করেছে অ্যাকোয়াস সলিউশনে। তার মানে সিম্পলি যদি আমরা ভাবি, দেখো একটা ক্যাটায়ন ডোনেট করছে অ্যাসিড, আর বেসগুলো অ্যানায়ন ডোনেট করেছে। লাক্স ব্লাড কনসেপ্টে কী হয়েছে, ক্যাটায়ন অ্যাসিডটা হচ্ছে আমার লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্টার আর বেসটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন ডোনার। আর লোন পেয়ার অফ ইলেকট্রনটা কি অ্যাকচুয়ালি আলটিমেটলি তো নেগেটিভলি চার্জ পার্টিকেল। তার মানে অ্যাসিডগুলো নেগেটিভ চার্জ পার্টিকেল অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে, আর বেসগুলো কি করতে পারে, নেগেটিভ চার্জ পার্টিকেল ডোনার হিসেবে কাজ করতে পারে। তার মানে অ্যাসিড হতে পারে আলটিমেটলি কি আইদার ক্যাটায়ন ডোনার অথবা অ্যানায়ন অ্যাকসেপ্টার, আর বেস তার মানে কি হতে পারে, আইদার হতে পারে অ্যানায়ন ডোনার বা ক্যাটায়ন অ্যাকসেপ্টার। তাহলে এটা থাকে একটা ওভারঅল ইন জেনারেল একটা থিওরি বা কনসেপ্ট, যার মাধ্যমে আমরা যে কোনো কম্পাউন্ডকে অ্যাসিড অথবা বেস হিসেবে লাগাতে পারি বা কাজে লাগাতে পারি। তাই এটাকেই বলছি আমরা উসানবিক ডেফিনিশন বা উসানবিকের রুল। আমরা কনসেপ্ট নিঃসন্দেহে বলতে পারি, কিন্তু আমরা কেন এটাকে ডেফিনিশন বলছি, কারণ এর মাধ্যমে আমরা অলমোস্ট যত অ্যাসিড আমাদের আছে বা যত কম্পাউন্ড আছে তাদেরকে আমরা অ্যাসিড বা বেস হিসাবে কনসিডার করতে পারবো। কারণ আইদার সেই কম্পাউন্ডটা ক্যাটায়ন অথবা অ্যানায়ন রিলিজ করতে পারে, অথবা ক্যাটায়ন বা অ্যানায়ন অ্যাকসেপ্ট করতে পারে, বা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট বা রিলিজ করতে পারে। সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা তাদেরকে অ্যাসিড অথবা বেস হিসাবে কনসিডার করতে পারবো। তাহলে এই জন্য আমরা উসানবিক কনসেপ্টের ডেফিনেশনটা আমরা পড়বো। তাহলে আমরা লিখবো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি, অ্যান অ্যাসিড ইজ এনি কেমিক্যাল স্পিসিস হুইচ কি হতে পারে, দেখো অ্যাসিডের ডেফিনিশন তাহলে কি কি হচ্ছে, রিঅ্যাক্টস উইথ এ বেস। অ্যাসিড মানে হচ্ছে বেসের সাথে রিঅ্যাকশন করতে পারে। অর 2 নম্বর কি হতে পারে, অ্যাকসেপ্টস অ্যানায়ন্স অর ইলেকট্রনস, তার মানে এরাও অ্যাসিড হবে। আর 3 নম্বর কি হতে পারে, যেটা নর্মাল আমরা বলি, সেটা কি, সেটা হচ্ছে ফার্নিশেস ক্যাটায়ন্স অর H+। ফার্নিশ মানে H+ ছাড়তে পারে, অথবা কি হতে পারে, যে কোনো ক্যাটায়ন ছাড়তে পারে। তাহলে বেস ইজ এনি কেমিক্যাল সাবস্টেন্স, বেস ইজ এনি কেমিক্যাল স্পিসিস দ্যাট উড, 1 নম্বর কি হতে পারে, রিঅ্যাক্ট উইথ অ্যান অ্যাসিড, এটা হতে পারে। অর 2 নম্বর কি হতে পারে, কম্বাইন উইথ ক্যাটায়ন্স, এটা হতে পারে। অর 3 নম্বর কি হতে পারে, ফার্নিশ অ্যানায়ন্স অর ইলেকট্রনস। দেখো বুঝতে পেরেছো কিনা, কি করেছি আমরা, আলাদা কোনো থিওরি এস্টাবলিশ করছি নাকি বিশাল কিছু আলাদা পড়ছি, কিছু আলাদা পড়িনি। কি করেছি আমরা, সিম্পল যে 3টে থিওরি আমরা পড়েছিলাম সেই 3টে থিওরিকে জাস্ট মিক্স আপ করে দিয়েছি, কিচ্ছু করিনি। 3টে না 4টে থিওরি পড়েছি আপাতত, লাক্স ফ্ল্যাটকেও যদি আমি ইনক্লুড করি। তাহলে এই 4টে যে কনসেপ্ট ছিল, এই 4টে কনসেপ্টকে আমি কম্প্যাক্ট মানে মিক্স করেছি। মিক্স করার পরে দেখো ওভারঅল এটাই আসছে, একটা অ্যাসিড মানেই হবে কি আইদার কোনো ক্যাটায়ন ডোনেট করবে অথবা অ্যানায়ন অ্যাকসেপ্ট করবে, আর একটা বেস মানে কি হবে, সে অ্যানায়ন ডোনেট করবে বা ক্যাটায়ন অ্যাকসেপ্ট করবে। ব্যাস, এটাকে ইন জেনারেল একটা রুল হিসেবে আমরা লিখে দিয়েছি। এটাকেই আমরা বলছি উসানবিক কনসেপ্ট, বা ইন জেনারেলি আমরা এটাকে কিন্তু বলতে পারি উসানবিক ডেফিনিশনও বটে। কারণ এর মাধ্যমে যত যাবতীয় অ্যাসিড আছে আমরা তাদেরকে অ্যাসিড হিসেবে কনসিডার করতে পারবো, যত যাবতীয় বেস আছে তাদেরকে আমরা বেস হিসাবে কিন্তু কনসিডার করতে পারবো। এই অবধি ক্লিয়ার হয়েছে?
ঠিক আছে, তাহলে দেখো এইখানে এইটা বুঝতে পারছো কিনা, এক্সাম্পলের এতে বলছি। মনে করো আমি এক্সাম্পল বললাম অ্যাসিড প্লাস বেস, ওখান থেকে মনে করো সল্ট তৈরি হচ্ছে। দেখো এটা একটা এত সুন্দর কনসেপ্ট, এই কনসেপ্টের মাধ্যমে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান হোক, সেটা মনে করো নর্মাল অ্যাসিড বেস রিয়াকশান নয়, ইটস ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশান, তাকেও কিন্তু আমরা অ্যাসিড বেস রিয়াকশানের আন্ডারে ফেলতে পারি। দেখো কীরকমভাবে এটাকে আমরা এক্সপ্লেন করছি, এক্সাম্পলটা লক্ষ্য করো। দেখো প্রথমে মনে করো আমি এখানে নিয়েছি SO2, তারপরে এখানে কি নিয়েছি Na2O, আর এখান থেকে দেখো যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে Na2SO3। দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা বললাম, এখানে আমরা উসানবিক কনসেপ্টও লাগাতে পারবো কাজে, কারণ উসানবিক কনসেপ্ট তো সব জায়গায় কাজে লাগবে, কিন্তু স্পেসিফিক এইখানে একটা এক্সাম্পল দেখালেও যদি এইটা পরীক্ষায় পড়তো তাহলে কিন্তু আমরা উসানবিক কনসেপ্ট দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতাম না, আমরা কিন্তু এক্সপ্লেন করতাম এটা লাক্সপ্লাট কনসেপ্টে। স্পেসিফিক যদি কোনো কনসেপ্ট আমরা এখানে ইউজ করতে পারি আগে সেটা ইউজ করব, যদি না ইউজ করতে পারি তখন ইন জেনারেল উসানবিক কনসেপ্ট ইউজ করব। কিন্তু এখানে লাক্সপ্লাট কনসেপ্টটাও দেখো হবে কেন, কারণ সিম্পল যদি তোমরা দেখো তাহলে দেখো Na2O এটা কি হয়েছে O2 মাইনাস ডোনার, কারণ তুমি কমপ্লেক্সটাকে বা সল্টটাকে লক্ষ্য করার চেষ্টা করো, সল্টটাতে আছে Na প্লাস আর SO3 2 মাইনাস, তার মানে Na2Oটা তো অক্সাইড ডোনার হয়েছে, আর SO2টা হয়ে গেছে তার মানে আমার অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার, তার মানে SO2টা হচ্ছে অ্যাসিড আর Na2O হচ্ছে বেস অ্যাজ পার লাক্সপ্লাট কনসেপ্ট। তাহলে এইখানে আমরা কি লিখছি যে SO2 accepts the anion that is O2 মাইনাস। তাহলে এটা কিন্তু উসানবিক কনসেপ্টেও দেখো আসবে, কারণ উসানবিক কনসেপ্ট বলেছে যে কোনো অ্যানায়ন যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড, আর যে কোনো অ্যানায়ন কেউ যদি ডোনেট করে তাহলে সে হয়ে যাবে আমাদের বেস। তাহলে এটাও একটা দেখো অ্যাসিড বেস রিয়াকশন, এটা আমরা লাক্সপ্লাট দিয়েও ব্যাখ্যা করতে পারবো, উসানবিক দিয়েও। কিন্তু আবারও বললাম যদি পরীক্ষায় পড়ে লাক্সপ্লাটই বলবো, কারণ স্পেসিফিক কনসেপ্টে আমার লেগে যাচ্ছে। যদি কোনো স্পেসিফিক কনসেপ্ট দিয়ে আমি ব্যাখ্যা করতে না পারি তখন সিম্পল উসানবিকের নামই আমরা উল্লেখ করব। এবং যখন কোনো অ্যাসিড বেস রিয়াকশান এরকমভাবে তুমি ব্যাখ্যা করছো তখন অ্যাকর্ডিং টু লাক্সপ্লাট কনসেপ্ট, অ্যাকর্ডিং টু উসানবিক কনসেপ্ট, অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি থিওরি, অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট, এগুলো মেনশন করতে হবে। কারণ তুমি কোন কনসেপ্ট অনুযায়ী সেটাকে অ্যাসিড বা বেস বলছো সেটাকে বলতে হবে, কারণ অ্যাসিড বা বেসের তো ওই রকমভাবে ডেফিনিশন নয় যে একটাই জাস্ট আছে, তা তো নয়, বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে আর একটা ইউনিভার্সাল ডেফিনিশন উসানবিক আছে। এই জন্যে তোমাকে কিন্তু থিওরিটা বা কনসেপ্টটাকে উল্লেখ করতে হবে। দেখো সেকেন্ড একটা এক্সাম্পল দেখো কীরকম, সেটা হচ্ছে Cl2 প্লাস 2Na, ওখান থেকে দেখো হচ্ছে আমাদের আলটিমেটলি 2NaCl, এখান থেকে হচ্ছে 2NaCl। ঠিক করে লক্ষ্য করো, এইটাকে কোনো দিন এটা ভাবতে পেরেছো যে আমরা একটা অ্যাসিড বেস রিয়াকশান হিসেবে ব্যাখ্যা করবো? ইটস জাস্ট ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশান, ক্লোরিন আর সোডিয়ামের রিয়াকশানে NaCl হচ্ছে, কিন্তু এটাকেও আমরা অ্যাসিড বেস রিয়াকশানে ব্যাখ্যা করতে পারি। কেন ব্যাখ্যা করতে পারি? কারণ এটা আলটিমেটলি দেখো একটা আয়নিক বন্ডিং তৈরি হয়েছে NaCl, কারণ NaCl কী হচ্ছে, সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করেছে যেটা ক্লোরিন ওই পার্টিকুলার ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে Na প্লাস আর Cl মাইনাস হয়েছে। তাহলে এখানে কি হয়েছে ঠিক করে যদি লক্ষ্য করি, দেখো আমরা বলতে পারি যে ক্লোরিন accepts one electron from সোডিয়াম, তাহলে সোডিয়ামটা ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে সোডিয়াম যদি নেগেটিভ চার্জ পার্টিকেল ডোনেট করে তাহলে হবে বেস, ক্লোরিনটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে ক্লোরিনটা যদি নেগেটিভ চার্জ পার্টিকেল অ্যাকসেপ্ট করে তাহলে সেটা কী হয়ে যাবে আমার অ্যাসিড। দেখো এটাকেও আমরা অ্যাসিড বেস রিয়াকশন হিসেবে কিন্তু ব্যাখ্যা করতে পারি। ঠিক একই রকমভাবে আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো আমার কাছে আছে FeCN2 আর এইখানে করলাম আমি KCN, আর টোটাল কমপ্লেক্সটা তাহলে কী হয়ে যাবে আমার K4FeCN6, K4FeCN দেখো হোল 6 এলো। তাহলে এটাতেও ঠিক করে লক্ষ্য করো আলটিমেটলি কী হয়েছে, FeCN2 এইটা আলটিমেটলি আরও 4খানা CN মাইনাস অ্যাকসেপ্ট করেছে, তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেল অ্যাকসেপ্ট করছে, কে অ্যাকসেপ্ট করেছে FeCN2, তবে তো FeCN6 4 মাইনাসে কনভার্ট হবে, কারণ K4FeCN6কে তুমি যদি ভাঙো তাহলে তৈরি কি হবে, এইটা মানে কি, এইটা মানেই তো হচ্ছে এটা দেখো 4K প্লাস প্লাস কি FeCN6 4 মাইনাস এইটা, তাহলে এটা তৈরি কীভাবে হচ্ছে, নিঃসন্দেহে FeCN2টা আমার 4খানা CN মাইনাস অ্যাকসেপ্ট করেছে তবে তো হবে, তাহলে সে নেগেটিভ চার্জ পার্টিকেল বা অ্যানায়ন অ্যাকসেপ্ট করেছে, অ্যানায়ন যদি অ্যাকসেপ্ট করে তাহলে কী হয়ে যাবে অ্যাসিড,
আর কেউ যদি অ্যানায়ন ডোনেট করে তাহলে হবে বেস। কেসিএনটা কী করেছে, কেসিএনে দেখো এখানে 4K+ আছে প্রোডাক্টে, তার মানে কেসিএন নিঃসন্দেহে সিএন মাইনাসটাকে রিলিজ করে দিয়েছে। তাহলে এইখানে ওই জন্য আমরা ছোট্ট করে একটু লিখে রাখি যে FeCN2 adds further CN মাইনাস আয়ন, সিএন মাইনাস আয়ন এইটা অ্যাড হয়েছে বা অ্যাড করছে বলে এটাকে আমরা কী হিসেবে বলতে পারি, অ্যাসিড হিসেবে বলতে পারি। তাহলে এইবার একটা জিনিস ভাবো, যে কোনো রিয়াকশানকে আমরা কি অ্যাসিড বেস রিয়াকশানে কনভার্ট করতে পারি? আগে এটা বলো, যে কোনো রিয়াকশানকে পারবো? পারবো কি বলো? ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে যদি আমার কোনো প্রশ্ন পড়ে আমরা কিন্তু উসানবিক কনসেপ্ট অনুযায়ী যে কোনো ইন জেনারেল কেমিক্যাল রিয়াকশানকে অ্যাসিড বেস রিয়াকশান হিসেবে কনসিডার করতে পারি। শুধুমাত্র দেখতে হবে কে মানে কে কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন ডোনেট করছে। যদি ক্যাটায়ন ডোনেট করে অ্যাসিড, অ্যানায়ন অ্যাকসেপ্ট করলে অ্যাসিড, আর যদি অ্যানায়ন ডোনেট করে বেস বা কেউ যদি অ্যানায়নটাকে অ্যাকসেপ্ট করে সে হয়ে যাবে আমাদের অ্যাসিড। দিস ইজ দ্য জেনারেল ট্রেন্ড অফ অ্যাসিড বেস রিয়াকশান। জেনারেল ট্রেন্ড মানে যে কোনো রিয়াকশানকে আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এইখানে নোর বলে একটা ছোট্ট করে জিনিস লিখে দিই, কারণ এটা না পরে ভুলে যাব। মনে করো কোনো অক্সাইডস আছে, কোনো অক্সাইড, যে কোনো অক্সাইড ভাবতে পারি আমরা, ঠিক আছে? এই অক্সাইডসের মধ্যে সাধারণত কী হয়, সাধারণত আমরা অক্সাইডসকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেটালিক আর একটা হয়ে যাবে নন মেটালিক। একটা হয় মেটালিক আর একটা হয় নন মেটালিক। এই মেটালিক অক্সাইডসগুলো কি হয়, মোস্টলি বেসিক হয়। তার মানে আমি বলছি না যে সব পুরোপুরি বেসিক হবে, মোস্টলি বেসিক হয় মানে ম্যাক্সিমাম। আর নন মেটালিক অক্সাইডগুলো কী হবে, নন মেটালিক অক্সাইডগুলো হবে মোস্টলি অ্যাসিডিক, মানে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাসিডিকই হবে। মেটালিক অক্সাইডগুলো হবে ম্যাক্সিমাম বেসিক, আর নন মেটালিক অক্সাইডগুলো হয় ম্যাক্সিমাম অ্যাসিডিক। তাহলে স্যার এটা কি একদম সেই না বুঝে মুখস্থ করে নেবো? না বাবা, মুখস্থ করার মতো এমন কিছু হয়নি। দেখো সিম্পল, মেটালিক অক্সাইড মানে কি হতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, পটাশিয়ামের অক্সাইড। কিন্তু মেটালের নেচারটা কি, মেটালের নেচার হচ্ছে নিজে তো নর্মাল ক্যাটায়ন হিসেবে এস্টাবলিশ হতে চাইবে, তাহলে ও অ্যানায়নটাকে রিলিজ করে দেবে। ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম অক্সাইড, ওর নিজের নেচার কী হবে, Mg2+ আর O2- রিলিজ করে দেবে। তাহলে যে O2- রিলিজ করছে সে কী হবে, বেসিক ইন নেচার। এই জন্যেই মেটালিক অক্সাইডগুলো কী হয়, মোস্টলি বেসিক ইন নেচার হয়। তার মানে যে পুরোপুরি সবাই স্ট্রংলি বেসিক হবে সেটা একবারও বলছি না, বাট 100টা অ্যাসিড দিলে মোর দ্যান 80 আমার বেসিকই হবে। কিছু কিছু অ্যামফোটেরিক ইন নেচার হতে পারে, কারোর বেসিসিটি খুব কম হতে পারে, আলাদা ব্যাপার, বাট 80 to 85% এরা বেসিকই হবে। আর নন মেটালিকগুলো কী হবে, অ্যাসিডিক হবে, কারণ তারা সেই অক্সাইড আয়নটাকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতে চাইছে। যেরকম ফর এক্সাম্পল SiO2 আর একটা যদি O2- আসে, বা SO2 যেরকম এক্ষুনি আমরা দেখলাম, SO2 ইন প্রেজেন্স অফ O2- কী হচ্ছে, SO3 2- কনভার্ট হয়েছে। তাহলে মেটাল অক্সাইডগুলো কী হয়, সাধারণত ও নর্মাল মেটালের নর্মাল পজিটিভ অক্সিডেশন স্টেটে কনভার্ট হচ্ছে আর O2- রিলিজ করে দিচ্ছে, তাহলে ও হয়ে যাবে মোস্টলি বেসিক। আর নন মেটালিকগুলো কী হবে, ওই পার্টিকুলার অক্সাইডটাকে দেখো অ্যাকসেপ্ট করতে চাইছে, তাহলে ওরা হয়ে যাবে মোস্টলি অ্যাসিডিক। তাহলে এইখানে এই যে অক্সাইডসের ইন জেনারেল জিনিসটা পড়ছি, এইটাকেই আর একবার যদি আমরা ট্রেন্ড অনুযায়ী ব্যাখ্যা করি, তাহলে মনে করো অক্সাইডস আছে, এই অক্সাইডসগুলোকে কি বলছি আমরা, অ্যালং দ্য পিরিয়ড যাচ্ছি আমরা লেফট টু রাইট, এটা হচ্ছে পিরিয়ড হলে কী হবে, লেফট টু রাইট। আর এটা হচ্ছে আমার গ্রুপ, তাহলে গ্রুপ মানে কি, টপ টু বটম। তাহলে যদি পিরিয়ড অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে যাই ডান দিকে, তাহলে কি হচ্ছে বলো তো, মেটালিক ক্যারেক্টার দেখো ধীরে ধীরে কমছে, আর নন মেটালিক ক্যারেক্টার ধীরে ধীরে বাড়ছে। তাহলে বাঁ দিক থেকে যখন আমরা ডান দিকে যাব, অক্সাইডসগুলোর অ্যাসিডিটি কী হবে, বাড়বে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে, অক্সাইডসের অ্যাসিডিক স্ট্রেংথ এটা কী হবে আমার দেখো বেড়ে যাবে। কেন বাড়ছে, সিম্পল লজিক, কিচ্ছু এখানে ওই মাথা ঘামানো নেই, মুখস্থ করার নেই। কারণ বাঁ দিকে আমার পিরিয়ডিক টেবিলে মেটাল আছে, আর ডান দিকে আমরা যত যাব তত হবে নন মেটালস। আর আমরা জেনেই নিয়েছি যে মেটালিক অক্সাইডগুলো মোস্টলি বেসিক হয় আর নন মেটালিকগুলো মোস্টলি অ্যাসিডিক হয়। তাহলে অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট যত আমরা যাব তত কী হবে, অক্সাইডসগুলোর অ্যাসিডিক স্ট্রেংথ এটা কী হবে, ধীরে ধীরে আমার বাড়তে থাকবে।
এইবারে কেউ একজন তোমাদের এখান থেকে বলো যারা ক্লাস করছো, অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম মেটালিক ক্যারেক্টার বাড়ে না কমে? অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম মেটালিক ক্যারেক্টারটা বাড়ে না কমে? তাড়াতাড়ি, এইটা না জানলে তো সেই মানে সেই কি বলবো আর, এই 11-12 বাড়ে। অ্যালং দ্য গ্রুপ যদি আমরা ওপর থেকে নিচে আসি তাহলে কি হবে, মেটালিক ক্যারেক্টার বাড়বে বা নন মেটালিক ক্যারেক্টার কমবে। তাহলে এবারে বলো অক্সাইডসের অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে না কমবে? অ্যালং দ্য গ্রুপ, রাইট, অ্যাসিডিটি কমবে অর আমরা বলবো বেসিসিটি বাড়বে। ব্যাস, এখানে মুখস্থ করার কি আছে, কিছু আছে? কিচ্ছু নেই, সিম্পল অর্ডার দেখো। পুরো জিনিসটা আমরা যা পড়লাম এখানে মুখস্থ করার মতো তো কিছু পড়িনি, একদম সিম্পল হয়ে গেল। আচ্ছা, এই ছাড়া এটা একটা নোটের একটা নোট বলে যেটা আমি লিখলাম, একটা ফার্স্ট পার্ট এটা লিখিয়ে দিলাম। সেকেন্ড আর একটা জিনিস একটু ছোট্ট করে লিখিয়ে দেবো, সেটা কি, সেটা হচ্ছে যখন এই ধরনের আমরা অক্সাইডস পড়ছি তাহলে অক্সাইডসের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার যখন আমরা মলিকিউল দেখছি সেখানে কোনো ক্যাটায়ন দেখি অথবা মনে করো অ্যানায়ন দেখি, তাদের কিন্তু চার্জ আছে। এই চার্জ যখন আমরা বলছি না, চার্জ যত বাড়বে মানে মনে করো সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট যত বাড়বে তত কিন্তু তার অ্যাসিডিটি বাড়বে। যত সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট বাড়বে তত কিন্তু তার অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। বোঝা গেছে? তাহলে আমরা কি বলছি যে এটাও কিন্তু সব অক্সাইডসের ক্ষেত্রেই, অক্সাইডসের ক্ষেত্রে বা এমনি ইন জেনারেল বলতে পারো, অসুবিধা নেই। আমরা কি বললাম এখানে, যে সেন্ট্রাল অ্যাটম, আচ্ছা এটা এরকমভাবে লিখবো না, তাহলে এরকমভাবে লিখে দিই, আরও সোজা হবে এটা। অ্যাসিডিটি ইজ প্রপোর্শনাল টু অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল অ্যাটম, অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল অ্যাটম। এক্সাম্পল দেবো, অসুবিধা নেই। এক্সাম্পল মনে করো আমরা যখন যদি বলি SnS2 ভার্সেস হচ্ছে SnS, এইটা দেখো এখন যদি আমরা উসানবিক কনসেপ্ট অনুযায়ী যাই তাহলে এখন এই SnS2 বলি বা SNS বলি, এটা কী হবে, সালফাইড ডোনার, তাই হবে না? দেখো S2- এটা ডোনেট করবে। এখন যদি S2- ডোনেট করে তাহলে আলটিমেটলি কী হবে, ঠিক করে লক্ষ্য করো, যদি এইখানে SnS2টা মানে সালফাইডটা ডোনেট করে তাহলে কী হবে, অ্যানায়ন ডোনেট করছে, তাহলে এটা বেসিক ইন নেচার হচ্ছে। আর যদি মনে করো এরা অ্যাকসেপ্ট করতে চায় তাহলে কি হয়ে যাবে, তাহলে সিম্পল হচ্ছে এদের অ্যাসিডিক ক্যারেক্টার আমরা বলবো। বাট এখন এটা তো আর জানি না যে এরা সালফাইডটাকে ডোনেট করবে না মানে সালফাইডকে অ্যাকসেপ্ট করবে, এখন আমরা জানি না। কিন্তু যদি আমরা এর অ্যাসিডিটি নেচার এস্টাবলিশ করতে চাই, যে যদি এটা অ্যাসিড হিসাবে বিহেভ করে তাহলে কি মোর অ্যাসিডিক হবে আর কে মনে করো লেস অ্যাসিডিক হবে, তার জন্য আমরা কি বললাম, সেন্ট্রাল অ্যাটমের তোমরা অক্সিডেশন স্টেট দেখে নাও। সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট যেই তুমি দেখে নেবে তখন কিন্তু বলতে পারবে যে এটা স্ট্রঙ্গার অ্যাসিড হবে, তাহলে এটা হবে কিন্তু স্ট্রঙ্গার অ্যাসিড। যদি অ্যাসিড হিসেবে বিহেভ করে তাহলে এটা হয়ে যাবে আমাদের স্ট্রঙ্গার অ্যাসিড। দেখো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? আর লাস্ট একটা আমরা বলবো, সেটা হচ্ছে হাই চার্জ অফ অ্যানায়ন্স, যেরকম ক্যাটায়ন দিয়ে বললাম সেটা হচ্ছে হাই চার্জ অফ অ্যানায়ন্স, হাই চার্জ অফ অ্যানায়ন্স ফেভার বেসিক প্রপার্টি, ফেভার বেসিক প্রপার্টি। এখন মনে করো যে ক্যাটায়নটা আছে তার চার্জটা সেম, একটা এক্সাম্পল আবার বলি, ক্যাটায়ন যেটা আছে তার চার্জটা মনে করো সেম, Na2O ভার্সেস হচ্ছে NaCl, ক্যাটায়নের চার্জ দেখো সেম, দুটোতেই আমার সোডিয়াম আছে, তাহলে ওটা দিয়ে আর তো বার করতে পারবো না। কি করে বার করবো, তাহলে এটাই দেখো O2- এটা Cl- আছে, তার মানে এটার মধ্যে দেখো কি হবে, মোর বেসিক, এটা হবে দেখো মোর বেসিক। কেন? কারণ এখানে অ্যানায়নের চার্জটা কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে বেশি আছে আর Cl এর ক্ষেত্রে কম হবে, তাই ওটা হবে মোর বেসিক। এইখানে আর একটা যেরকম এক্সাম্পল দিয়েছিলাম SnS2 ভার্সেস SNS, দেখো আর একটা এক্সাম্পল এখানে দেওয়া যেতে পারে। মনে করো আমি যদি বলি Na2O ভার্সেস হচ্ছে Al2O3, তাহলে ঠিক করে লক্ষ্য করো এটা +1 এটা +3, তাহলে এটা কিন্তু দেখো হবে মোর অ্যাসিডিক, এটা হয়ে যাবে দেখো মোর অ্যাসিডিক, হয়ে গেল।
আর Na2O ভার্সেস NaCl যদি আমরা বেসিকের রেসপেক্টে কনসিডার করি, কারণ অ্যাসিডিকের রেসপেক্টে তো আর ভাবতে পারছি না, কারণ এখানে ক্যাটায়নটা আমার সেম হয়ে গেছে, কিন্তু এখানে অ্যানায়নটা আলাদা। এখন অ্যানায়নটার যার চার্জ বেশি হবে সে কিন্তু হবে মোর বেসিক, হাই চার্জ অফ অ্যানায়ন্স ফেভার বেসিক প্রপার্টি। তাই অক্সাইড ভার্সেস ক্লোরাইড যখন আমরা করব তখন অক্সাইডে 2 মাইনাস চার্জ, ক্লোরাইডে -1 চার্জ, তাহলে অক্সাইডটা হবে এখন মোর বেসিক দেন ক্লোরাইড। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা আগে? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এই এর কি খবর গো অনামিকার? তাকে আমি আর খুঁজেই পাই না একদম, সে কোথায়? স্যার আমাদের সবাই বোধহয় ঘুমাচ্ছে, আর পাপিয়া আজকে সকালে উঠে সবাই মেসেজ সিন করেছে, সে ক্লাস করতে পারবে না, রেকর্ডিং দেখবো বললো। সে ঠিক আছে, সে ও তো ক্লাস করে, কিন্তু আমি সবাই মানে কোনো একদিন করছে বা কোনো একদিন প্রবলেম হচ্ছে, এটা হতে পারে, ওটা অসুবিধা নেই, কিন্তু অনামিকার খবর কি? নাম যেন অনামিকা, তাকে তো দেখাই যাচ্ছে না, উদাও হয়ে গেছে শীতকালে একদম। স্যার মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলে ও কিন্তু সকালবেলা উঠবে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমার মতো অবস্থা, তাহলে ঠিক আছে, তাহলে আমি কিছু মনে করি না, কারণ আমারও তো একই অবস্থা। এই কষ্ট করে মানে আজকে তো সেই জোর করে কষ্ট করে ওঠা, কারণ এই সকালে কেউ ওঠে? আর আমি যদি বাড়ি থাকতাম তাহলে উঠতাম না, ওখানে যা ঠান্ডা, এমনি কন কন করছে সব। চলো, আচ্ছা আমাকে এবারে একটা কথা বলো, এটা শেষ আমাদের, ঠিক আছে, বিভিন্ন যে কনসেপ্টটা হলো এটা আমাদের শেষ হলো, এরপরে আমরা ওই একটু সলভেন্ট সিস্টেম কনসেপ্ট পড়বো। বাট তার আগে একটা জিনিস একটুখানি জানার আছে, সেটা হলো আমাকে আগে এই জিনিসটা বলো যে এইটা কোথা থেকে আবিষ্কার হলো যে কোনো একটা পার্টিকুলার অ্যাকোয়া সলিউশনে H+ যদি কেউ ডোনেট করছে সেটা অ্যাসিড হচ্ছে, আর OH- জন্য বেস হলো, এইটা কোথা থেকে আবিষ্কার হয়ে গেল? আমরা এইটুকু তো জানি যে কেউ যদি H+ ডোনেট করে আমরা অ্যাসিড বলে দিচ্ছি, আর OH- ডোনেট করলে বেস বলে দিচ্ছি, বাট এইটা আবিষ্কার কখন হয়ে গেল অ্যাকোয়া সলিউশনে? আমি অন্য কোথাও বলছি না। তুমি বলতে পারো স্যার এই তো উসানবিক কনসেপ্ট হয়ে গেল, আমি ওই কনসেপ্ট অনুযায়ী বলছি না, আমি নর্মাল বলছি অ্যাকোয়া সলিউশনে যখন কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড ডিজলভ হচ্ছে আমরা কি বলি? H+ ডোনেট করলে অ্যাসিড আর OH- ডোনেট করলে বেস। কিন্তু অন্য কেউ ওখানে কে অক্সাইড ডোনেট করলো, কে ক্লোরাইড ডোনেট করলো, NaCl যদি মনে করো জলে ডিজলভ করি, Na+ আর Cl- ভেঙে যাবে, তার মানে কি সেটা অ্যাসিড বা বেস হিসেবে কনসিডার করবো? হয় না তো। আমরা অ্যাকোয়াস সলিউশনে অ্যাসিড বা বেস হিসেবে কনসিডার তাদেরকেই শুধুমাত্র করি যারা আইদার H+ ডোনেট করে অথবা OH- ডোনেট করে। কিন্তু এইটা এলো কোথা থেকে? হঠাৎ কোথা থেকে আমরা বলছি H+ ডোনেট করলে অ্যাসিড হচ্ছে? আমরা কেন বলছি না যে তোমার OH- ডোনেট করলে অ্যাসিড? এটা কেন বলছি না? বা মনে করো আমরা বললাম যে H2ওর ওইখানে এই যে ডিসোসিয়েশনটা H+ আর OH- এইটা কোথা থেকে আসছে? এটা কোথাও না কোথাও থেকে তো এসছে, কারণ H+ ডোনেট করলে অ্যাসিড বা OH- ডোনেট করলে বেস, এই থিওরিটা কোথা থেকে এলো বলতে পারবে? জানি না স্যার। আচ্ছা, এই জন্যে আমরা যেটা আজকে পড়বো দ্যাট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আমরা প্রথম পড়বো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। দেখো, যদি আমরা আগে নর্মাল ভাবো জিনিসটাকে, ওয়াটারকে সলভেন্ট হিসেবে কনসিডার করো, ভালো করে ভাবো যে জিনিসটা বলছি, ওয়াটারকে সলভেন্ট হিসেবে যদি আমরা কনসিডার করি, মনে করো HCl আমি ওয়াটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি, তাহলে HClটা নিঃসন্দেহে এখন অ্যাসিড, ওয়াটারটা তাহলে কী হিসেবে বিহেভ করবে? ওয়াটারটা তাহলে কী হিসেবে বিহেভ করবে? HClকে আমি মনে করো ওয়াটারের মধ্যে মেশাচ্ছি, HCl প্লাস ওয়াটার করছি, তাহলে HCl এখানে অ্যাসিড হিসেবে বিহেভ করবে, তো তাহলে ওয়াটার কী হিসাবে বিহেভ করবে? বেশ। বেস হিসাবে বিহেভ করবে, সিম্পল লজিক। আচ্ছা ঠিক উল্টো এবার ভাবো তো, মনে করো আমি NaOH অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করে দিচ্ছি, তাহলে এখন NaOHটা কী হিসাবে বিহেভ করবে আর ওয়াটারটা কী হিসাবে বিহেভ করবে? ব্যাস, এইটুকু আমরা ব্রনস্টেড-লাউরি কনসেপ্টেই পড়েছি যে অ্যাসিড প্লাস বেস হবে, আর একদিকে তাহলে অ্যাসিড প্লাস বেসই তৈরি হবে, এটা তো অলরেডি আমরা পড়েছি।
তাহলে একটা জিনিস ভাবো, ওয়াটারের মধ্যে এই ধরনের একটা ক্যারেক্টার আছে, দ্যাট ইজ অ্যামফোটেরিক ক্যারেক্টার। ও কারোর প্রেজেন্সে নিজেকে অ্যাসিড হিসেবেও বিহেভ করাতে পারে, আবার কারোর প্রেজেন্সে নিজেকে কিন্তু বেস হিসেবেও বিহেভ করাতে পারে। তার মানে ওর মধ্যে ক্যারেক্টারটা হচ্ছে ও এইচ প্লাস অ্যাকসেপ্টও করতে পারে, আবার ও এইচ প্লাস ডোনেটও করতে পারে। এনএইচের প্রেজেন্সে ও এইচ প্লাস ডোনেট করে ওয়াটার তৈরি করছে, আবার এইচসিএল এর প্রেজেন্সে ও কিন্তু এইচ প্লাসটাকে অ্যাকসেপ্ট করে আবার মানে এতে এইচ2ও প্লাসে কনভার্ট হচ্ছে। তাই এখানে কিন্তু ও অ্যামফোটেরিক নেচার প্রেজেন্ট। আর যদি অ্যামফোটেরিক নেচার থাকে তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি। তাহলে এখানে আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি আগে যে সিন্স water can act as a proton donor in presence of a base and as a proton donor in presence of a base and a proton acceptor in presence of an acid তার মানে এটাই তো হবে আলটিমেটলি, তাই না? সো এই জন্যে আমরা করছি সো ইট ক্যান আন্ডারগো অ্যান অ্যাসিড বেস রিয়াকশন উইথ ইটসেলফ। ও নিজের মধ্যেই একটা অ্যাসিড বেস রিয়াকশান দেখাতে পারে। মানে এটা লেখার জন্য আমরা এরকমভাবে ইটসেলফ লিখলাম, বাট কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে বলা হয় অটো আয়োনাইজেশন। অটো আয়োনাইজেশন মানে কি? নিজেই নিজের সাথে রিয়াকশান করবে এবং রিয়াকশান করে আয়োনাইজ হবে, তাই নামটা হচ্ছে অটো আয়োনাইজেশন। তাহলে দুখানা H2O মলিকুলস যদি নিজেদের মধ্যে রিয়্যাক্ট করে তাহলে একটা কাজ করবে কি অ্যাসিড হিসাবে, আর একটা কাজ করবে আমার বেস হিসাবে। তাহলে অ্যাসিড আর বেস লিখলাম, তাহলে একটা হয়ে যাবে আমার H2O প্লাসে কনভার্ট, আর একটা হয়ে যাবে দেখো আমার OH মাইনাসে কনভার্ট। তাহলে একটা H2 যে অ্যাসিড হিসেবে কাজ করছে সে H প্লাস ডোনেট করে OH মাইনাসে কনভার্ট হচ্ছে। তার মানে এইটা যদি আমি অ্যাসিড 1 নাম দিই, OH মাইনাসটাকে নাম দেবো বেস 1। আর যে H2ওটা বেস হিসেবে কাজ করছে সে কী হবে, H প্লাসটাকে অ্যাকসেপ্ট করে H2O প্লাসে কনভার্ট হবে। তাহলে যদি H2O বাঁ দিকের H2ওটাকে আমি বেস 2 নাম দিই, তাহলে ডান দিকে H2O প্লাসটা হয়ে যাবে দেখো আমার অ্যাসিড 2। দেখো এই অবধি সবারকার ক্লিয়ার তো? কারণ এটা ব্রনস্টেড-লাউরি কনসেপ্টেই আমরা শিখেছি, এবং এইটাকেই আমরা কি বলবো, অটো আয়োনাইজেশন অর অটো প্রোটোলাইসিস। অটো আয়োনাইজেশন অর এটাকে আমরা লিখতে পারি অটো প্রোটোলাইসিস। অটো প্রোটোলাইসিস মানে কি হয়েছে, H2O নিজেদের মধ্যেই রিয়াকশান করেছে এবং নিজের মধ্যেই রিয়াকশান করে ওরা আয়োনাইজ হয়েছে। এই আয়োনাইজ হওয়ার পরে ঠিক করে রাইট হ্যান্ড সাইডে দেখো অ্যাসিডিক ক্যাটায়নটাকে H2O প্লাস আর বেসিক অ্যানায়নটাকে OH মাইনাস। অলওয়েজ মনে রাখবে ক্যাটায়নটা হবে অ্যাসিড, অ্যানায়নটা হবে বেসিক, এটা সিম্পল লজিক। তাহলে এখানে যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে দ্যাট ইজ H2O প্লাস, দিস দ্য অ্যাসিডিক ক্যাটায়ন, আর যেটা অ্যানায়ন তৈরি হচ্ছে সেটা হচ্ছে OH মাইনাস বেসিক অ্যানায়ন। এই জন্যেই কেউ যদি অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ হয়ে H2O প্লাসের কনসেন্ট্রেশন বাড়ায় বা H প্লাসের কনসেন্ট্রেশন বাড়ায় তাদেরকে আমরা বলছি অ্যাসিডিক ইন নেচার। আর এই কারণেই যদি কোনো পার্টিকুলার কম্পাউন্ড অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ হওয়ার পরে OH মাইনাসের কনসেন্ট্রেশন বাড়ায় তাকে আমরা বলেছি বেস, বা সেই সলিউশনটা হয়ে যাবে বেসিক ইন নেচার। বোঝা গেছে যে কোথা থেকে এই কনসেপ্টটা এলো, যে H প্লাস হলে অ্যাসিডিক বা OH মাইনাস হলে বেসিক, অথবা H প্লাস মিডিয়ামে বাড়লে অ্যাসিডিক বা OH মাইনাস মিডিয়ামে বাড়লে বেসিক। সেটা হচ্ছে এখান থেকে আসছে অটো আয়োনাইজেশন অর অটো প্রোটোলাইসিস। এবার এখানে আমরা বাকিটা করব, বাট এবারে আমরা বলি যে এই থিওরিটার ইম্পর্টেন্স কোথায়, কি প্রয়োজন আছে এই থিওরিটা। শুধু কি এইটুকুর জন্যই আমরা পড়ছি? না, এটার জন্য পড়ছি না। এতদিন আমরা যা কিছু পড়ে এসেছি সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাকোয়াস সলভেন্ট, আমরা অন্য কোনো সলভেন্ট পড়িনি। আমরা যা কিছু পড়েছি কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড সে ওই অ্যাকোয়াস সলভেন্টে ডিজলভ হওয়ার পরে অ্যাসিডিক নেচার দেখাবে না কি বেসিক নেচার দেখাবে, সেইটুকু শুধু পড়েছি। সেই জন্য যেটা নোন সেটাকে নিয়ে গিয়ে আমরা কাজ করছি। এইবারে কি করব, আমরা আননোনে যাব।
আননোন বলতে কি, তাহলে সলভেন্ট কি শুধু অ্যাকোয়াস সলভেন্ট আছে নাকি? এরকম তো নেই, সলভেন্ট তো হাজার সলভেন্ট আছে, তাই না? তাহলে সেই সলভেন্টে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অ্যাসিড না বেস হিসেবে কাজ করবে, কার ওপরে ডিপেন্ড করবে? সে এইচ প্লাস যদি ডোনেট করে তার মানে কি অন্য কোনো সলভেন্টেও অ্যাসিড হবে, নাকি ওইচ মাইনাস ডোনেট করলে অন্য কোনো সলভেন্টেই বেস হবে? তা তো নয়, সেটা তো হবে না। মানে ফর এক্সাম্পল, যে মনে করো যে আমরা মনে করো এই শাকসবজি খাচ্ছি, আমাদের কাছে শাকসবজিটা খাবার হতে পারে, তার মানে সবার কাছে, মানে প্রাণী জগতে সবার কাছেই কি শাকসবজিটা খাবার হবে? সেটা তো হবে না, তাই না? আবার কারোর কাছে মনে করো যেটা খাবার, আমাদের কাছে সেটা কি হতে পারে, সেটা মানে বজ্র পদার্থ হতে পারে। মানে এরকম অনেক প্রাণী আছে যেগুলো খাচ্ছে, আমাদের কাছে সেটা বজ্র পদার্থ। ঠিক একই রকমভাবে এখানে একই জিনিস, সেটা হচ্ছে এইচ প্লাস, মনে করো কোনো একটা কম্পাউন্ড ডোনেট করছে, সে অ্যাকোয়াস সলিউশনে যখন ডোনেট করেছে অ্যাসিড, সে অন্য কোনো সলভেন্টে ডোনেট করলেও কি অ্যাসিড হয়ে যাবে? নাও হতে পারে। তাহলে অন্য কোনো সলভেন্টে সে অ্যাসিড হবে না বেস হবে, সেটা কার উপরে ডিপেন্ড করবে? সেই সলভেন্টের অটো আয়োনাইজেশনের পরে যে ক্যাটায়ন বা অ্যানায়নটা তৈরি হবে তার উপরে। কারণ কোনো একটা সলভেন্ট যদি আমি এখন বলি তার অটো আয়োনাইজেশন করব, অটো আয়োনাইজেশন করলে বুঝতে পারবো ডান দিকে কোন ধরনের ক্যাটায়ন আর কোন ধরনের অ্যানায়ন তৈরি হচ্ছে। এবারে কোনো একটা কম্পাউন্ড যদি সেই ক্যাটায়নের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিতে পারে তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড, আর কোনো কম্পাউন্ড যদি সেই অ্যানায়নের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিতে পারে তাহলে সেটাকে আমরা তখন বেস হিসাবে বলতে পারি। আগে আমরা তাহলে দেখে নিই এই ওয়াটারের ব্যাপারটা। এই ওয়াটারের ব্যাপারটা দেখার পরে তারপরে আমরা অন্য সলভেন্টের দিকে যাব। আচ্ছা, এইবারে তোমরা আমাকে একটা জিনিস বলো যে এক্ষেত্রে তোমরা যখন পিএইচ স্কেল করো বা পিএইচ কারো বার করো, পিএইচ সাধারণত কত থেকে কত অবধি ডিটারমাইন করার চেষ্টা করো, মানে ম্যাক্সিমাম কতটা হয় পিএইচ? আমরা তো পিএইচ ডিটারমাইন করি, তাহলে পিএইচ কত থেকে কত অবধি সাধারণত হয়? 14 অবধি আমরা করে থাকি, তাই না? এটাই বা কোত্থেকে এলো? এটাও তো একটা আসার জায়গা আছে। জলের ওখান থেকে এসছে। জলের আয়নিক প্রোডাক্ট থেকে এসছে। আচ্ছা, আয়নিক প্রোডাক্ট থেকে এসছে মানে সিম্পল, যদি এই অটো আয়োনাইজেশনটার পরে আমরা নর্মাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমরা দেখি, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হবে? কে ইকুয়ালস টু আসবে কনসেন্ট্রেশন অফ H2O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই আমার আসবে কনসেন্ট্রেশন অফ ওয়াটারের স্কোয়ার। এখন ঠিক করে লক্ষ্য করো, কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ ইট আ ভেরিয়েবল টার্ম? নো, নেভার। কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ কমপ্লিটলি কনস্ট্যান্ট, দ্যাট ইজ 55.5 আসবে তোমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করো। তাই কনসেন্ট্রেশন অফ ওয়াটারকে কিন্তু আমরা ইনকর্পোরেট করি না এখানে। ওই জন্যে আমরা কি করি, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW ইকুয়ালস টু কী করে দেবো, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটারের স্কোয়ারটা, এটাকে আমরা এর সাথে অ্যাড করে দিই। কেন অ্যাড করছি? ওই যে বললাম কনসেন্ট্রেশন অফ ওয়াটারটাও কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, এটা তো আর ভেরিয়েবল নয়। এই জন্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারে কী রাখবো, শুধুমাত্র এই H2O প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু হয়ে যাবে আমার OH মাইনাসের কনসেন্ট্রেশন। আর এইটা দেখা গেছে যে ইকুয়াল টু হয় 1 ইন্টু 10⁻⁻14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এরপরে একটা প্রশ্ন করছি, বাট আগে এটা দেখিয়ে দিই তারপরে। দেখো তাহলে এইবারে তুমি দুদিকে লগ চাপিয়ে দাও, দুদিকে যদি লগ চাপিয়ে দাও দেখো তো আমরা এটা লিখতে পারি যে নেগেটিভ লগারিদম অফ, তার মানে H2O প্লাস, নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস ইকুয়ালস টু আমার চলে আসবে দেখো 14, কারণ নেগেটিভ লগ অফ 10⁻⁻14। তাহলে এটা কি চলে আসছে না যে PH প্লাস POH ইকুয়াল টু দেখো 14। তার মানে আমার আলটিমেটলি পিএইচ স্কেল যেটা দাঁড়াবে, পিএইচ স্কেলটা কোথা থেকে কোথা অবধি দাঁড়াচ্ছে? পিএইচ স্কেল দাঁড়াচ্ছে আমার 0 to 14, যেখানে আমার নিউট্রাল পয়েন্ট যেটা, নিউট্রাল পয়েন্টটা কোথায় দাঁড়াবে? নিউট্রাল পয়েন্ট হচ্ছে আমার 7। দেখো বোঝা গেছে কিনা? আগে দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা লেখা উচিত 0 to 14, 1 to 14 করে দেবে। পিএইচ স্কেল হচ্ছে আমার 1 to 14 আর নিউট্রাল পয়েন্টটা হয়ে যাবে তাহলে দেখো আমাদের 7। এইখান থেকেই এটা এস্টাবলিশ হয়েছে যে পিএইচ স্কেল আমরা যেটা করছি। আমাকে একটা কথা বলো দেখি, এতদিন কি শিখেছো আগে দেখি। পিএইচ স্কেল
চেঞ্জ হতে পারে ওয়াটারের ক্ষেত্রে? আগে এটা বলো, পিএইচ স্কেল কি চেঞ্জ হতে পারে? একটু ভাবো, পেরে যাবে। পিএইচ স্কেল কার উপর ডিপেন্ড করছে দেখো, তাহলে বুঝতে পারবে পিএইচ স্কেল চেঞ্জ হতে পারে কি পারে না। পারে। কেন পারে বলো তো? রাইট, একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছে ও। টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক করে দেখো। কারণ পিএইচটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ওপরে। আর আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দেখো আমি ঠিক করে লিখেছি 1 × 10⁻⁴, একবারও লিখিনি, সব টেম্পারেচারের জন্য আছে। দিস ইজ অ্যাট 25°C। তার মানে পিএইচ স্কেল চেঞ্জ হতে পারে। যত আমি টেম্পারেচার বাড়াবো তত ডিসোসিয়েশন বাড়বে, তাহলে আয়নিক প্রোডাক্টের ভ্যালু বাড়বে। 10⁻⁴ না হয়ে 10⁻11, 12 এরকম হতে পারে। তখন পিএইচ স্কেল হয়ে যাবে 1 to 12। এই জন্যে অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে 25°C, কারণ যত আমি টেম্পারেচার বাড়াবো তত কী হবে, আয়নিক প্রোডাক্টের ভ্যালু দেখো বেড়ে যাবে। বোঝা গেছে? আর এই জন্যেই কী হয়, 25°C আমরা যখন পিএইচ স্কেলটা দেখছি সেটা হয় 1 to 14, কারণ 25°C কেডব্লিউর মানটা আসছে, এখানে 10⁻⁻14। কিন্তু যখন এটাকে 90°C করে দেবে তখন পিএইচ স্কেলটা হয়ে যাবে আমার 1 to 12, জাস্ট নিউট্রাল পয়েন্টটা হবে 6। কেন বলো তো? কারণ কেডব্লিউর মানটা তখন নিয়ার অ্যাবাউট 10⁻12 হবে। তাহলে বুঝতে পারছো পিএইচ স্কেলটাও যে কনস্ট্যান্ট তা নয়, কিন্তু আমরা যেটা করি দ্যাট ইজ নর্মাল রুম টেম্পারেচারে আমরা ওটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করছি। সেই জন্য এতদিন আমরা পড়ে এসেছি 1 to 14, ইভেন পরেও পড়বো। কিন্তু পিএইচ স্কেল কিন্তু ভেরিয়েবল, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়। ডিপেন্ড করছে যে অ্যাকচুয়ালি তুমি কোন টেম্পারেচারে মাপছো। নিঃসন্দেহে আমরা 90°তে কখনো মাপি না। 90°তে আমরা কোথায় এক্সিস্ট করবো, আমরা নিজেরাই মরে যাব। তাই 90°তেও আমরা মাপি না। আমরা কি মাপছি, আমরা নর্মাল রুম টেম্পারেচারে মাপছি। এই জন্যই 1 to 14 আমরা দেখছি। কিন্তু যদি আমরা এটাকে টেম্পারেচার বাড়াই তাহলে পিএইচ স্কেলও এখানে চেঞ্জ হবে। আর যদি টেম্পারেচারটা কমাই তাহলে কি হবে, কেডব্লিউর মান আরও কমে যাবে। 10⁻⁻, কি হয়ে যেতে পারে, 16, -18 এরম হতে পারে। তাহলে পিএইচ স্কেলের রেঞ্জটা আরও বাড়তে পারে। ফর এক্সাম্পল 1 to 16 হতে পারে, তখন 8 হবে নিউট্রাল পয়েন্ট। 1 to 20 হতে পারে, সেখানে নিউট্রাল পয়েন্ট হবে 10। এটাও কিন্তু হতে পারে। বাট আমরা যেটা করছি দ্যাট ইজ ইন নর্মাল টেম্পারেচার। তাহলে এইটা আমরা একটুখানি নোট বলে লিখবো আলাদাভাবে, ঠিক আছে? যেটা আমরা লিখলাম এই যে পার্টটা, সেটাকে আমরা নোট বলে লিখবো। আচ্ছা, এই অবধি কি হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা কোশ্চেন দিচ্ছি, নিজে আগে ট্রাই করো এটা। লেখো লাইক ওয়াটার এস্টাবলিশ similar type of pH scale in case of NH3, অ্যামোনিয়া সলভেন্টের জন্য। এইখানে ধরে নাও যে ফর NH3 ionic product equals to 1 × 10⁻³ at 25°C। আচ্ছা, এটা কোনো কোনো জায়গায় 33 থাকে আর কোনো কোনো জায়গায় আবার 34ও লেখা আছে, ঠিক আছে? যদি মনে করো পরীক্ষায় বলে দেয় 34, তাহলে 34 ধরে করবে। আর যদি না বলে দেয় তাহলে 33 ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যদি বলে দেয় পরীক্ষায় 34 ধরেও, যদি যেটা বলে দেবে সেটা 32 বলুক, 33 বলুক, 34 বলুক, সেই ধরেই করবে। তাহলে H2ওর মতো এটার একটা পিএইচ স্কেল কীভাবে বার করবে, করো দেখি, ট্রাই করো এটা। কোশ্চেনের লাস্টটুকু একটু বলুন আরেকবার। বুঝতে পারলাম না কি বললে। আয়নিক প্রোডাক্ট কত বলে না একবার একটু এই যে 1 × 10⁻³ এটা আমি দিয়েছি। এইটা অনেক সময় কী হতে পারে, পরীক্ষায় দিয়ে দিল না, তাহলে 33 বা 34, 10⁻³ অথবা 10⁻34 এইটা ধরেই করবে। আর যদি দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই।
এসছে এটা? কিভাবে শুরু করেছো একটু বলো, যারা করেছো স্টার্ট কিভাবে শুরু করেছো বলো। স্যার দুটো অ্যামোনিয়া নিয়ে ওই NH2- আর NH4+। একদম এটাই তো হবে। দুটো অ্যামোনিয়াকে আমরা কি করাবো? হ্যাঁ, দুটো অ্যামোনিয়াকে দেখাবো আমরা অটো আয়োনাইজেশন। তাহলে অটো আয়োনাইজেশন যদি হয় তাহলে কি করব আমরা, NH4+ প্লাস NH2- তৈরি হবে, এটা হয়ে গেল। তাহলে এখানে আমার KNH3 বা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দেওয়া আছে। KNH3 মানে কি, কনসেন্ট্রেশন অফ NH4+ ইন্টু কনসেন্ট্রেশন অফ, তার মানে হবে আমার NH2- ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, 10⁻³ এটা লিখতে পারি। তাহলে এবার আমরা চাপিয়ে দেবো নেগেটিভ লগারিদম অফ NH4+, আর এখানে চাপিয়ে দেবো নেগেটিভ লগারিদম অফ NH2- ইকুয়াল টু হয়ে যাবে আমার 33। তার মানে দেখো এখানে যে পিএইচ মানে সিমিলার টাইপ অফ পিএইচ স্কেল আসবে, দ্যাট ইজ PNH4+ প্লাস PNH2-, এটা চলে আসবে দেখো আমার 33। তার মানে আমার স্কেলটা কোথায় আসবে, স্কেলটা আসছে আমার হচ্ছে 1 to 33, ঠিক করে লক্ষ্য করো, স্কেলটা আসছে 1 to 33। আর এখানে যে নিউট্রাল পয়েন্টটা আমরা পাবো, এই নিউট্রাল পয়েন্টটা কত হবে আমার 16.5। দেখো বুঝতে পেরেছো কিনা আগে, নিউট্রাল পয়েন্টটা হবে আমার 16.5। বোঝা গেছে? এই সবাই বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা নতুন আছো তাদের ক্ষেত্রে একটু জিজ্ঞাসা করি, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেল আমাদের নর্মাল। ডিফারেন্ট, তাহলে আমরা যদি এখন মিডিয়াম নিই বা ডিফারেন্ট যদি আমরা সলভেন্ট নিই, তাহলে তার ক্ষেত্রে যেরকম ওয়াটারের ক্ষেত্রে পিএইচ স্কেল আছে, তাই ওদের ক্ষেত্রেও কিন্তু পিএইচ টাইপ অফ একটা স্কেল হবে। এবার আমাকে একটা কথা বলো, NaOH অ্যাকোয়াস সলিউশনে অ্যাসিডিক না বেসিক? NaOH, ভালো করে যেটা বলছি এটা ভেবে বলবে, NaOH অ্যাকোয়াস সলিউশনে অ্যাসিডিক না বেসিক? বেশি। NaOH অ্যাকোয়াস সলিউশনে বেসিক, ভালো কথা। NaOH NH3 মিডিয়ামে অ্যাসিডিক না বেসিক? NaOH অ্যাসিডিক, সরি, NH3 মিডিয়ামে বলেছি আমি, অ্যাসিডিক না বেসিক? এত শক্ত লাগছে এইবারে, সোজা সোজা জিনিস। কেউ তো একটা কিছু বলো, ট্রাই তো করো। NaOH NH3 মিডিয়ামে অ্যাসিডিক না বেসিক, কি করে বুঝবো? এই তো এতক্ষণ ধরে বলে দিলাম, কি করে বুঝবো? NaOH, আগে এইটা বলো, NaOH অ্যাকোয়াস সলিউশনে বা H2O সলভেন্টে অ্যাসিডিক না বেসিক, এটা কি করে বুঝলে? এটা কি করে বুঝলে বলো, ইন্টারঅ্যাক্ট করো, তবে তো আমি বোঝাতে পারবো, নাহলে কি করে হবে? স্যার অ্যাসিডিক হবে। ভালো করে সায়নদীপ, ভালো করে ভেবে বলো কি বলছো। NaOH বলছি, NaOH অ্যাকোয়াস সলিউশনে অ্যাসিডিক না বেসিক? এই যে তোমরা বললে NaOH অ্যাকোয়াস সলিউশনে বেসিক, এটা কি করে বুঝলে? OH- ডোনেট করে OH- ডোনেট করেছে, কিন্তু OH- ডোনেট করলেই যে বেসিক হবে এটা কোথা থেকে এলো? OH- ডোনেট করলে যে বেসিক হবে এটা কোথা থেকে এলো? এইটা কোথা থেকে পেলে যে OH- ডোনেট করলে বেস হবে? এটাই তো পড়লাম এক্ষুনি আমরা, এটাই তো পড়লাম, দ্যাট ইজ ফ্রম অটো আয়োনাইজেশন কনসেপ্ট। এটাই তো আমরা দেখছি যে OH- ডোনেট করলে হবে বেস, আর কেউ যদি H2O+-এর কনসেন্ট্রেশন বাড়ায় তাহলে সে হবে অ্যাসিড। কোথায়? ওয়াটারে। তাহলে এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি, NaOH ইন অ্যামোনিয়া সে অ্যাসিডিক হবে না বেসিক হবে? NaOH ইন অ্যামোনিয়া এটা অ্যাসিডিক হবে না বেসিক হবে? NaOH যদি ভেঙে যায় তাহলে কিসে ভাঙবে, মানে কি কি আয়ন প্রডিউস করবে? সংহতি বলো, NaOH যদি ভেঙে যায় তাহলে কি, এক মিনিট,
NaOH যদি ভেঙে যায় তাহলে ও কিসে কিসে ভাঙবে, কোন কোন আয়নে ভাঙবে? Na প্লাস OH মাইনাস। ভেরি গুড, Na প্লাস আর OH মাইনাসে ভেঙে যাবে, ঠিক আছে। এবারে Na প্লাস আর OH মাইনাসে যদি ভেঙে যায় তাহলে NH3 মিডিয়ামের মধ্যে যে অ্যাসিডিক পার্টটা আছে সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, দ্যাট ইজ NH4 প্লাস। আর যে বেসিক অ্যানায়নটা আছে সেটা কোনটা? সেটা এটা NH2 মাইনাস। কার কনসেন্ট্রেশন বাড়াচ্ছে? NaOH যদি Na প্লাস আর OH মাইনাসে ভেঙে যায়, সৃজা বলো কার কনসেন্ট্রেশন বাড়াচ্ছে এখানে? NaOH ভেঙেছে কিসে? কারোরই তো নয়, তাহলে কি আছে, অসুবিধা কি আছে? মুখ কেন খুলছো না? কারোরই নয়, দেখতে তো পাচ্ছ, তাহলে বলতে কেন পারছো না? কারোরই কনসেন্ট্রেশন বাড়াচ্ছে না, তাহলে NaOH ইন অ্যামোনিয়া কি হবে? নিউট্রাল ইন নেচার। এবার বুঝতে পারছো যে একটা পার্টিকুলার কম্পাউন্ড অ্যাসিডিক বা বেসিক, ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ সলভেন্ট ওয়্যার ইট ডিজলভস। এটা এরকম নয় যে NaOH বেসিক মানে সব জায়গায় বেসিক হবে, HCl অ্যাসিডিক মানে সব জায়গায় অ্যাসিডিক হবে, তা নয়। যেরকম আমি বলেছিলাম যে আমার ক্ষেত্রে একটা খাবার আমরা যেটা খাচ্ছি হতে পারে কোনো একটা প্রাণীর কাছে সেটা বজ্র পদার্থ, আবার হতে পারে কোনো একটা প্রাণীর কাছে যেটা খাবার সেটা আমাদের কাছে বজ্র পদার্থ, ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি কে খাচ্ছে। এখানেও তাই, এখানে সলভেন্টটা হচ্ছে একটা জায়গা, মানে সে খাচ্ছে, কাকে খাচ্ছে? সে খাচ্ছে NaOH-কে। এখন NaOH তার কাছে খাবারই নয়, তাই NaOH এখানে নিউট্রাল হিসেবে বিহেভ করছে, কারণ NaOH যদি ভাঙে Na প্লাস আর OH মাইনাসে ভাঙবে, এ না অ্যাসিডিক ক্যাটায়নের মানে NH4 প্লাসের কনসেন্ট্রেশন বাড়াবে, না বেসিক অ্যানায়ন মানে NH2 মাইনাসের কনসেন্ট্রেশন বাড়াবে। তাই NaOH যদি আমি অ্যামোনিয়া সলভেন্টে ইউজ করি, ইট উইল বি কমপ্লিটলি নিউট্রাল ইন নেচার। বোঝা গেছে এইবারে আমরা কি করে বুঝবো? তাহলে এবারে আমাদের নেক্সট যে পার্টটা আমরা পড়া শুরু করব, দ্যাট ইজ সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। সলভেন্ট সিস্টেম কনসেপ্ট, ঠিক আছে। তাহলে সলভেন্ট সিস্টেম কনসেপ্টে প্রথমেই আমরা অ্যামোনিয়া পড়ে নিই, কারণ যেহেতু অ্যামোনিয়াটা আমরা করে নিয়েছি। তাহলে অ্যামোনিয়া যদি আমি সলভেন্ট হিসাবে ইউজ করি, তাহলে অ্যামোনিয়া যদি ডিসোসিয়েট করে, অটো আয়োনাইজ করে, তাহলে কী কী তৈরি করবে? NH4 প্লাস আর NH2 মাইনাস। NH4 প্লাস হচ্ছে আমার অ্যাসিডিক, NH2 মাইনাস হচ্ছে বেসিক। তার মানে আমরা এখানে কি বলতে পারি? দেখো সিম্পল, এইটা একবারই লিখে দিচ্ছি, অন্য জায়গায় লিখাবো না। এনি কম্পাউন্ড উইচ, বা এনি সাবস্টেন্স লিখে দিচ্ছি, হ্যাঁ, বা এনি স্পিসিস, যেটা ইচ্ছা, এনি স্পিসিস উইচ increases the concentration of NH4 plus can be regarded as acid in NH3 and any species which increases the concentration of NH2 minus can be regarded as base in ammonia। দেখো সবার কাছে আপাতত ক্লিয়ার হয়েছে, এইটুকু আপাতত ক্লিয়ার হয়েছে তো সবার? তাহলে দেখো এটা কি বলতে পারি এবারে, মনে করো ফর এক্সাম্পল NaNH2 দিয়েছে, তাহলে NaNH2 কি হবে? Na প্লাস প্লাস NH2 মাইনাসে ভাঙবে, তাহলে NaNH2কে আমরা কি বলতে পারি? বেস ইন NH3। ঠিক করে লক্ষ্য করো তো, বলতে পারি তো? দেখো এটা বলতে পারি তো? আবার যদি NH4Cl ভাবি, তাহলে NH4 কি, Cl কিসে ডিসোসিয়েট করবে? NH4 প্লাস আর Cl মাইনাস, তাহলে NH4Clটা কি হবে? অ্যাসিড ইন অ্যামোনিয়া হলো। এইবারে তোমরা মানে সবাইকেই জিজ্ঞেস করছি, বলো দেখি NaNH2 ইন ওয়াটার কি হবে? NaNH2 ইন ওয়াটার কি হবে? এবার বোঝা গেছে জিনিসটা কি বোঝাতে চাইছি? নিউট্রাল হবে, কিচ্ছু নেই ওর মধ্যে, না OH প্লাসের কনসেন্ট্রেশন বাড়াবে, না OH মাইনাসের কনসেন্ট্রেশন বাড়াবে, তাহলে ও হয়ে গেল ওয়াটারে নিউট্রাল।
বাট অ্যামোনিয়াতে দেখো বেসিক ইন নেচার, কারণ ও কিন্তু NH2 মাইনাসের কনসেন্ট্রেশন বাড়িয়েছে। তাই যে খাচ্ছে তার ধরনটা দেখতে হবে, সে কি চাইছে, সে কি খেতে চাইছে। তাহলে এখানে আলটিমেটলি দেখো যেরকম ওখানে অ্যাসিড বেস রিয়াকশান দেখিয়েছিলাম, আলটিমেটলি একটা অ্যাকোয়াস সলিউশনে অ্যাসিড বেস রিয়াকশানে কী হয়, H প্লাস প্লাস OH মাইনাস থেকেই তো ওয়াটার তৈরি হয়, কারণ সল্টের সাথে H প্লাস আর OH মাইনাসটা মিশে ওয়াটার তৈরি হয়। তাহলে এখানেও দেখো একই রকম জিনিস হবে, ঠিক করে লক্ষ্য করো। NaNH2 প্লাস আমার NH4Cl যদি আমরা ইউজ করি তাহলে কি তৈরি হচ্ছে এখানে, NaCl তৈরি হবে প্লাস দেখো 2 অ্যামোনিয়া তৈরি হবে। তার মানে এখানে দেখো একটা অ্যাসিড আর বেসের রিয়াকশানে তৈরি হয়েছে কি, সল্ট তৈরি হয়েছে, ওয়াটার তৈরি হবে না, ওয়াটার তৈরি হবে না, কারণ ওয়াটার মিডিয়ামে করছি না। তাহলে কি ফিরে পাবো, সলভেন্টটা ফিরে পাবো। তাহলে অ্যাকচুয়াল ইন জেনারেল রিয়াকশান হচ্ছে একটা অ্যাসিড আর বেসের রিয়াকশানে সল্ট প্লাস সলভেন্ট আমরা ফিরে পাবো। আমরা সবসময় যে ওয়াটার ফিরে পাবো তা নয়, কারণ সবসময় ওয়াটার রিয়াকশান হবে না, যে সলভেন্টে হবে রিয়াকশানটা সেই সলভেন্টটাই ফিরে পাবো। তাহলে অ্যাসিড প্লাস বেসে দেখো আমরা আসছে আমাদের সল্ট প্লাস সলভেন্ট। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা, এই অবধি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, চলো বলো দেখি এইটা হবে কি, SO2 অ্যাস সলভেন্ট। তাহলে SO2 সলভেন্টে কোনটা অ্যাসিডিক পার্ট আর কোনটা বেসিক পার্ট কি করে বুঝবো, করো বার করো। SO2 যদি সলভেন্ট হয় তাহলে এর মধ্যে অ্যাসিডিক পার্ট কোনটা হবে আর এর মধ্যে বেসিক পার্ট কোনটা হবে। এত সময় লাগার কথা নয়। বলো আগমনী, বলো আগমনী, একটু বলো দেখি, নতুনদের একটু প্রশ্ন করি। আগমনী হয়েছে? সংহতি, সৃজা, সোজা কনসেপ্ট, নর্মাল কনসেপ্ট ইউজ করো তাহলেই হবে। আগেরগুলোতে H প্লাস ডোনেট অথবা অ্যাকসেপ্ট করতে পেরেছে কারণ হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন তো নেই, কি আছে, অক্সাইড আছে। বলবো? হ্যাঁ বলবে অবশ্যই, আমি জাস্ট ওদের বোঝানোর জন্য বলছি। তাহলে এখানে তো হাইড্রোজেন নেই, এখানে শুধুমাত্র অক্সাইড আছে। তাহলে একজন অক্সাইড আয়নটাকে ডোনেট করবে আর একজন অক্সাইড আয়নটাকে অ্যাকসেপ্ট করবে, কারণ এখানে তো হাইড্রোজেন নেই যে হাইড্রোজেনটাকে ডোনেট আর অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে প্রথমত এখানে অটো আয়নাইজেশনটা কীরকমভাবে দেখাবো, দুটো SO2 নিজেদের মধ্যে রিয়্যাক্ট করবে। এবার বলো অনির্বাণ কী তৈরি করবে? একটা SO3 তৈরি করবে আর একটা SO তৈরি করবে। কিন্তু তুমি চার্জ বলনি, ওখানেই তো ভুল হয়ে গেল। হ্যাঁ, যে O2 মাইনাস, আর SO2 প্লাস। হ্যাঁ SO2 প্লাস হবে, আর একটা দেখো যেটা হবে সেটা SO3 হবে কিন্তু 2 মাইনাস হবে। তাহলে অ্যাসিডিক 2 পার্ট minus, কোনটা, হ্যাঁ। যেটা হচ্ছে আমার ক্যাটায়নিক পার্ট সেটা হয়ে গেল আমার অ্যাসিডিক পার্ট, যেটা আমার বেসিক হচ্ছে, যেটা আমার অ্যানায়নিক পার্ট সেটাই হয়ে যাবে আমার বেসিক পার্ট। তাহলে পার্টিকুলার এই সলভেন্টে ও দেখারই দরকার নেই কে H প্লাস ডোনেট করলো কে OH মাইনাস ডোনেট করলো, ও সব ভাবতেও যাবে না। ও দেখবে বাবা আমার খাবার কি, আমার খাবার হচ্ছে SO2 প্লাস অথবা SO3 2 মাইনাস। তাই তুমি আমাকে H প্লাস দাও বা OH মাইনাস দাও, আমার দেখে অত লাভ নেই। তুমি আমাকে NH4 প্লাস দাও বা NH2 মাইনাস দাও, আমার দেখে লাভ নেই। আদৌ তুমি আমাকে SO2 প্লাস দিলে আমি তোমায় ধরে নেবো অ্যাসিডিক, তুমি যদি আমাকে SO3 2 মাইনাস দাও আমি তাহলে তোমাকে ধরে নেবো বেসিক। কিন্তু বাকি যদি তুমি আমাকে ফর এক্সাম্পল HCl দিলে, কী লাভ আছে, HCl এখানে নিউট্রাল। HCl এত স্ট্রং অ্যাসিড, বাট SO2 সলভেন্টে কী হবে, ইটস কমপ্লিটলি নিউট্রাল। নাও SO2 প্লাসের কনসেন্ট্রেশন বাড়াবে, নাও SO3 2 মাইনাসের কনসেন্ট্রেশন বাড়াবে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাসিড অথবা বেস কী করে বুঝবো, সিম্পল কয়েকটা এক্সাম্পল একটুখানি যেরকম দেখি, যেরকম আমরা NH3 মিডিয়ামে দেখেছিলাম একই রকম। এর ক্ষেত্রে দেখো যদি আমি SOCl2 নিই তাহলে SOCl2 সাধারণত কিসে ভাঙবে, SO2 প্লাস প্লাস দেখো 2Cl মাইনাসে ভাঙবে। তাহলে আলটিমেটলি SO2 প্লাসের দেখো কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু অ্যাসিড হিসাবে বিহেভ করছে।
আবার যদি আমি এখানে মনে করো রাখি যে CaSO3, তাহলে CaSO3 কিসে ভাঙবে? Ca2 প্লাস প্লাস SO3 2 মাইনাসে ভাঙবে। দেখো SO3 2 মাইনাসের কনসেন্ট্রেশনে বাড়াচ্ছে, তার মানে CaSO3 দেখো বেস হিসাবে বিহেভ করবে। তাহলে এখন যদি আমি CaSO3 আর SOCl2 যদি এই দুটোর রিয়াকশান করিয়ে দিতাম, তাহলে কি হতো? তাহলে একটা অ্যাসিড আর একটা বেস, তাহলে অ্যাসিড আর বেসের রিয়াকশানে নর্মাল আরেনিয়াস কনসেপ্টে কী হতো? সল্ট আর ওয়াটার হতো, কারণ ওয়াটার সলভেন্টে ওটা করতাম। এখানে কি হবে? সল্ট প্লাস সলভেন্ট তৈরি হবে। দেখো হচ্ছে কি না? কী তৈরি হবে? CaCl2 তৈরি হবে, আর বাকি কি তৈরি হবে? 2SO2 তৈরি হয়ে যাবে। দেখো এখানেও তৈরি হবে আমার কি? সল্ট, আর এখানে তৈরি হবে দেখো আমার সলভেন্ট। দিস ইজ দ্য সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। এবং সলভেন্ট সিস্টেম কনসেপ্টের অ্যাপ্লিকেশন ভাবতে পারছো তো? দারুণ, মানে অসাধারণ অ্যাপ্লিকেশন। দেখো এই অবধি আগে দেখো ক্লিয়ার হয়েছে কিনা। স্যার SO2 প্লাসের নামটা কি, এমনি নাম? মানে নর্মাল ক্যাটায়নের নাম? হ্যাঁ, যেমন ওটা সালফাইড আয়ন আর ওটা SO প্লাস 2 প্লাসে। SO2 প্লাস আমারও দেখতে হবে, আমিও ঠিক বলতে পারবো না। দাঁড়াও একবার দেখে বলে দিচ্ছি, আমি নিজেও জানি না এটা, ওরা আমরা কোনোদিন খেয়ালও করিনি। SO2 প্লাসের নেম তো 1 মিনিট দাঁড়াও দেখে বলতে হবে। ওরমভাবে আমিও কোনো দিন দেখিনি। SO3 2 মাইনাস সালফাইড লেখা আছে, SO2 প্লাস SO2 প্লাস SO2 প্লাস দূর। SO2 প্লাস লিখতেই পাচ্ছি না, এমনভাবে আসছে ওরা SO2ই ধরে নিচ্ছে, পুরো সালফার ডাই অক্সাইড ধরে নিচ্ছে। এটা কী করে এবার লিখি? আচ্ছা, চার্জটাকে এরমভাবে করে দিতে হবে, দাঁড়া। পাচ্ছি না, শুধু SO2 প্লাস ওরকম পাচ্ছি না। দেখতে হবে একবার, তো এমনি সার্চ করলে পেয়ে যাবে, একবার দেখে নিও তাও তোমরা, কারণ আমি এতে লিখতে পারছি না। এমনভাবে আসছে ও SO2ই ধরে নিচ্ছে, মানে 2 প্লাস আমি লিখছি, বাট ও ধরে নিচ্ছে SO2 সিঙ্গেল প্লাস, এরকম ধরে নিচ্ছে ইন্টারনেটে। একবার দেখে নিও এমনি তো, যদিও নামটা আমার লাগবে না, তাও যদি ইন্টারেস্ট থাকলে দেখে নিও, অসুবিধা নেই কোনো। তাহলে এটা হয়ে গেলো আমাদের সলভেন্ট সিস্টেম কনসেপ্ট ইন দেখো SO2। সিমিলারলি দেখো আমরা ডিফারেন্ট কাইন্ড অফ সলভেন্ট আমরা ইউজ করতে পারি এখানে। যা আমাকে সলভেন্ট দেবে, প্রত্যেকটা সলভেন্টের ক্ষেত্রে আমরা কি করব? অটো আয়োনাইজেশন করব। তাহলে আমি বুঝতে পেরে যাবো এখানে কোন ধরনের ক্যাটায়ন, কোন ধরনের অ্যানায়ন ফর্ম হবে। এই ক্যাটায়নটা হবে আমার অ্যাসিডিক, অ্যানায়নটা হবে বেসিক। কোনো একটা পার্টিকুলার স্পিসিস যদি ওইখানে ক্যাটায়নের কনসেন্ট্রেশন বাড়ায়, তাহলে সে হবে অ্যাসিডিক ইন নেচার। কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স বা স্পিসিস যদি সেখানে অ্যানায়নের কনসেন্ট্রেশন বাড়ায়, সেটা হয়ে যাবে বেসিক ইন নেচার। আমাদের সিলেবাস অনুযায়ী যে আমাদের এই দুটো সলভেন্ট করেছি, এই ছাড়া আর একটা সলভেন্ট হয়, সেটা হচ্ছে HF সলভেন্ট, এইটা। সিমিলারলি HFকেও যদি আমরা ভাঙি, এইটাকে একটু অন্যরকমভাবে হয় ভাঙাটা, মানে একই লজিক বাট একটু অন্যরকম হয়। সেটা হচ্ছে HF এর মধ্যে কী হবে? তাহলে একটা হবে H2F মাইনাস, সরি H2F প্লাস, আর একটা হবে এই F মাইনাস। তাহলে এটা হয়ে গেল অ্যাসিড, এটা হয়ে গেল বেস। এক্ষেত্রে কি হয়? এই যে H2F প্লাস আর F মাইনাস তৈরি হলো, এই F মাইনাসটা আবার অনেক সময় একটা HF এর সাথে রিয়াকশান করতে পারে, এবং রিয়াকশান করে দিতে পারে HF2 মাইনাস, এটাও হয়ে যাবে বেস। তাহলে আমার আলটিমেটলি এটা মনে রাখতে হবে, কেউ যদি F মাইনাস আয়ন ডোনার হয়, তাহলে সেও হবে বেসিক ইন নেচার, আর কেউ যদি HF2 মাইনাস আয়ন তৈরি করে, সেটাও হবে বেসিক ইন নেচার, কারণ ওভারঅল জিনিসটা একই। ওই জন্যে কোনো কোনো বইতে দেখবে লেখা আছে যে ওভারঅল 3HF, মানে টোটালটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? H2F প্লাস প্লাস HF2 মাইনাস। দেখো এটা হবে, এটা তার মানে অ্যাসিডিক পার্ট, আর এটা হয়ে গেল আমার বেসিক পার্ট। তার মানে কিন্তু একবারও বলছি না যে F মাইনাস কেউ যদি ডোনেট করে সে আমার বেস হবে না, সেও বেস হবে। F মাইনাস ডোনেট করলেও আমরা বেসিক ইন নেচার দেখাবো, এবং HF2 মাইনাস যদি কেউ ডোনেট করে, সেখানেও আমরা বেসিক ইন নেচারই দেখাবো। ক্লিয়ার হয়েছে এইটা? বোঝা গেছে তো? আচ্ছা, দেখো সুন্দর, কত সুন্দর প্রশ্ন। দেখো একটা কোশ্চেন দিচ্ছি, দেখো কোশ্চেনটা হচ্ছে দিয়েছে HNO3 acts as
acid in H2O but as a base in HF. Explain. HF এ বেস হিসেবে কাজ করছে। এক্সপ্লেন। দেখো আমাকে হিন্টস দিয়ে দিচ্ছে। আচ্ছা এইটাকে আরেকটু কোশ্চেনটাকে তাহলে একটু বড় করে দিই, দাঁড়াও। whereas HClO4 acts as acid in both the solvent. Full stop, explain. Full stop, explain. দেখো তো পারো কিনা এটা। এইরকম একটা কোশ্চেন দিয়েছে, তাহলে কি হবে? আমাকে দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেখানেই সব বলে দিয়েছে। HNO3 অ্যাক্টস অ্যাজ অ্যাসিড ইন H2O। তাহলে কী হিসাবে দেখাবো? HNO3 H2ওর সাথে যদি রিয়াকশান করে তার মানে নিঃসন্দেহে H2O প্লাস তৈরি করবে, আর বাকিটা তার মানে NO3 মাইনাস তৈরি করবে। হয়ে গেল। আমায় যেরকম কোশ্চেন দিয়েছে সেই অনুযায়ী দেখালাম। বলেছে অ্যাজ এ বেস ইন HF, তাহলে HNO3 যদি HF সলভেন্টে আমরা ইউজ করি তাহলে এখন এ বেস আর এ অ্যাসিড, তার মানে কি তৈরি করবে? H2NO3 প্লাস প্লাস কী হবে? F মাইনাস। এটা দেখাতে পারো। অর আমরা কি দেখাবো? HNO3 বেস প্লাস 2HF এখানে দেখাবো, এটা অ্যাসিড হিসেবে কাজ করছে এবং তৈরি করবে H2NO3 প্লাস প্লাস HF2 মাইনাস। তাহলে আইদার তুমি F মাইনাস দেখাবে তৈরি হচ্ছে অথবা HF2 মাইনাস দেখাবে। তাহলে কি হবে? এটা হচ্ছে বেসিক ইন নেচার। দেখো আমি কিন্তু জানতাম না, কিন্তু কোশ্চেন আমাকে যেরকমভাবে দিয়েছে আমি ইজিলি বলতে পারবো। দেখো যে H2ওর প্রেজেন্সে ও তার মানে যেহেতু অ্যাসিড হিসেবে কাজ করছে তার মানে ও H প্লাস ডোনেট করবে, H2 H প্লাস অ্যাকসেপ্ট করবে এবং আমরা বলবো অ্যাজ কনসেন্ট্রেশন অফ H2O প্লাস ইনক্রিজেস ইন অ্যাকোয়াস সলিউশন ইট ইজ বিহেভিং অ্যাজ অ্যান অ্যাসিড। ইন কেস অফ HF বা in HF solvent as the concentration of F minus or HF2 minus ion increases, hence HNO3 will behave as base in HF। আর HClO4 এর ক্ষেত্রে কি দিয়েছে? বলেছে দুটোর ক্ষেত্রেই অ্যাসিড। তাহলে আমি সিম্পল HClO4 এর ক্ষেত্রে কীরকম দেখাবো? যে HClO4 যদি ওয়াটার মিডিয়ামে আমরা ইউজ করি তাহলে এ হবে অ্যাসিড, এ তার মানে হবে বেস, তাহলে তৈরি করবে কি? তৈরি করবে হচ্ছে H3O প্লাস প্লাস তৈরি করবে দেখো ClO4 মাইনাস। আর এখানে H2O প্লাস এখানে আয়নের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে মানে এ অ্যাসিড হিসাবে বিহেভ করছে। আবার HClO4 প্লাস যদি আমি HF এখানে ইউজ করি বা একেবারে 2HF দেখাই তাহলে এখানে কি অ্যাসিড? এখানেও বলেছে এটা অ্যাসিড আর এটা বেস। তাহলে এটা যদি বেস হয় তাহলে আমরা সিম্পল কি একটা HF করে দিলেও তার মানে এখানে হবে। তাহলে আমার এখানে কি হবে? ClO4 মাইনাস তৈরি হবে আর এটা কি হবে? H2F প্লাস। তাহলে H2F প্লাস তৈরি হবে আর ClO4 মাইনাস। তাহলে আমরা কি লিখবো? অ্যাজ কনসেন্ট্রেশন অফ H2F প্লাস ইনক্রিজেস হেন্স ইট উইল বিহেভ অ্যাজ অ্যাসিড। লেখাটা কিন্তু এরকমভাবেই হবে, অ্যাজ কনসেন্ট্রেশন অফ H2F প্লাস আয়ন ইনক্রিজেস hence HClO4 behaves as an acid in HF। এরকমভাবে লিখতে হবে। ঠিক এইখানেও এরকমভাবে লিখবো, as concentration of HF2 minus ion increases hence HNO3 behaves as a base in HF। দেখো লেখাটা বোঝা গেছে তো? লেখাগুলো বুঝতে পেরেছো? এই সৃজা, আগমনী, তোমরা যারা নতুন আছো তাদেরকে স্পেশালি একটু জিজ্ঞাসা করছি, তোমরা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে।
চলো হ্যাঁ স্যার। একটা কোশ্চেন দিচ্ছি, করো। এটা ইউনিভার্সিটি কোশ্চেন, যেগুলো করিয়েছি সেটাও ইউনিভার্সিটিরই কোশ্চেন, বাট এটা অনেকবার এসছে যেটা দিচ্ছি। কমেন্ট উইথ রিজন 3 নম্বর দিয়েছি, হ্যাঁ পড়েছিল। হ্যাঁ বলো। স্যার, ওই লাস্ট যেটা করালেন HClO4, হ্যাঁ, ওটাতে H2A+ তো দুটোতে নেই, H3O+ আর H2A+ আছে, তো মানে ওইটা কি করে বানাচ্ছে? কোনটা হচ্ছে বলে বুঝলাম না কি কমন বললো। তো ওই যেটা করালেন না, HClO4 ওয়াটার H3O+ হলো, হ্যাঁ, আর HClO4 সাথে H2A+ হলো, হ্যাঁ, তাহলে ওই মানে লিখলেন যে H2A+টা ইনক্রিজ করছে, কারণ দুটোতে তো কমন নেই, তাহলে ইনক্রিজ করলো কি করে? দুটোতে কমন নেই মানে বুঝলাম না কি বলছো, কমন মানে? মানে এটাতে H2A+ দিয়েছে, বাট আগেরটায় তো দেয়নি, H3O+ দিয়েছে, তো বুঝলাম না ওটা। দুটো তো আলাদা দুটো তো আলাদা সলিড আলাদা হচ্ছে। সলভেন্ট, এটাই তো বলেছে কোশ্চেনটাই তো তাই বলেছে, HClO4 অ্যাক্টস অ্যাজ অ্যাসিড ইন বোথ দ্য সলভেন্ট। আমি দুটো সলভেন্টেই তো আলাদা আলাদা দেখাচ্ছি ওই জন্যে। H2ওতেও ও অ্যাসিড হিসেবে কাজ করছে কারণ H2O+ এর কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, আর HFেও ও অ্যাসিড হিসেবে কাজ করছে কারণ H2A+ এর কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। বুঝতে পারলে না? ও আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। আমি H2O সলভেন্টেও দেখাচ্ছি ও অ্যাসিড, আর HF সলভেন্টেও দেখাচ্ছি ও অ্যাসিড, দুটো আলাদা আলাদা সলভেন্টের রেসপেক্টে আমি দেখাচ্ছি তো। এবং এই অ্যান্সারটা বা ও কোশ্চেনটা যদি এবার আমার, ঠিক আছে। এবং কোশ্চেনটা যদি আমাকে আমার পরে এখানে কিন্তু অবশ্যই লিখে রাখবে অটো আয়োনাইজেশন অফ HF, আর এইটা H2, এটা দেখাতেই হবে। অটো আয়োনাইজেশন অফ H2O অ্যান্ড HF, এটা দেখাতেই হবে। এটা না দেখালে তো তুমি বোঝাতেই পারবে না। তাই H2 অটোনাইজেশন দেখানোর পরে বাকিটা দেখাতে হবে, তাহলে তুমি বোঝাতে পারবে যে কোথায় H2O+ এর কনসেন্ট্রেশন, কোথায় H2O+ এর কনসেন্ট্রেশন বাড়ছে, এবং কেন বাড়ছে আর কেন অ্যাসিড হচ্ছে। আমি বুঝতে পেরেছি ওর অসুবিধার কথা হচ্ছে সুপ্রিয়। সুপ্রিয় দেখো, আমরা কমেন্টটা এখানেও লিখবো, বাট ওটা আমি জাস্ট দেখিয়েছি যে এখানেও আমরা লিখবো অ্যাজ H2O+ এর কনসেন্ট্রেশন ইনক্রিজেস, হেন্স HClO4 অ্যাক্টস অ্যাজ অ্যাসিড ইন ওয়াটার। এটা আমরা এখানেও লিখবো, আমি জাস্ট লেখার ধরনটা বলেছি, ওই জন্য দুটোই দেখিয়েছি, সবগুলো আর লিখিনি, বাট লিখবো সবেতেই যে H2ওতে ওয়াটার কেন হচ্ছে, সরি H2ওতে কেন অ্যাসিডিক, কারণ H2O+ এর কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। HFে কেন অ্যাসিডিক, কারণ H2O+ এর কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। এবং এটা মনে হতে পারে স্যার আমি বুঝবো কী করে, ওই যে কোশ্চেনে তোমাকে হিন্টস দিচ্ছে, কোশ্চেনেই তো তোমায় বলে দিচ্ছে যে কে অ্যাসিড বা কে বেস, তার মানে তুমি বুঝতে পারবে কখন কে H+ ডোনেট করবে আর কখন H+ কে অ্যাকসেপ্ট করবে, এটা বলে বুঝতে পারবে। দেখো এইবারে এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন, দেখো কমেন্ট উইথ রিজন অন দ্য চেঞ্জ ইন অ্যাসিডিটি, on the change in acidity by adding, বলে 1 নম্বর পয়েন্ট দিয়েছে SbF5 in anhydrous HF, SbF5 in anhydrous HF। 2 নম্বর হচ্ছে BIN in liquid ammonia, আর 3 নম্বর দিয়েছে CuSO4 in aqueous solution of NH4 2SO4। তিনটে দিয়েছিল 3 নম্বর। আগে ট্রাই করো তারপরে। আচ্ছা, একটা জিনিস একটুখানি, এইটা হয়েছিল বলে এইখানে যেখানে আমরা অ্যামোনিয়া দেখিয়েছিলাম, অ্যামোনিয়া অ্যাজ সলভেন্ট, ওই জায়গাটা একটুখানি ফিরে যাও। এই যে অ্যামোনিয়া অ্যাজ সলভেন্ট যেটা আমরা দেখিয়েছি, সলভেন্ট সিস্টেম কনসেপ্টে প্রথম অ্যামোনিয়া, ওইখানে একটু জায়গাতে অবশ্যই তোমাদের কোথাও না কোথাও থাকবে, ওইখানে স্টার দিয়ে একটা পয়েন্ট লিখে রাখবে। আমরা যেরকম এখানে মনে করো অ্যামোনিয়াম আয়ন আর অ্যামাইড আয়ন পড়েছি, মানে NH4+ মানে অ্যামোনিয়াম, NH2 মানে হচ্ছে অ্যামাইড আয়ন। এখানে অ্যামাইড হোক, তোমার ইমাইড হোক, or নাইট্রাইড, অল মানে অ্যামাইড, ইমাইড আর নাইট্রাইড, অল আর বেসিক ইন নেচার।
অল আর বেসিক ইন নেচার, ঠিক আছে, যেটা তৈরি হোক না কেন, কারণ সবগুলোই এ হবে। অ্যামাইড মানে হচ্ছে যেটা তৈরি হচ্ছিল NH2 মাইনাস, ইমাইড মানে হচ্ছে NH2 মাইনাস, আর নাইট্রাইড মানে হচ্ছে N3 মাইনাস। তাই যেটাই তৈরি হোক না কেন সবগুলোই বেসিক হবে, এবং এটা আমরা দেখাতেও পারবো। ওইটা একটুখানি ওখানে লিখে রাখবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, সরি, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেছে, লিখে নাও। ইমাইটটা কি লিখেছেন? ইমাইডটা হচ্ছে NH, অল ওভার চার্জটা হচ্ছে 2 মাইনাস, মানে একটা করে হাইড্রোজেন বার করছো তুমি। ইমাইডটা হচ্ছে NH, অল ওভার চার্জ 2 মাইনাস, আর নাইট্রাইড আর একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে N3 মাইনাস হয়ে যাবে। আচ্ছা, SO2 প্লাসের নামটা পেয়েছি, ওইটা লিখবে থায়োনিল আয়ন। হ্যাঁ, SO2 প্লাসের নামটাও একেবারে লিখে রাখো এখানে, এটা হচ্ছে থায়োনিল আয়ন। আর এটা তো আমরা জানি অলরেডি, এটা সালফাইড। PHও লিখতে পারো, FO লিখতে পারো, অসুবিধা নেই। এটা তো সালফাইড আমরা জানি, এটাকে লিখবে থায়োনিল আয়ন। চলো এবার রিয়াকশনটা করো, নিচেরটা রিয়াকশন মানে যে কোশ্চেনটা দিয়েছি। প্রথমটা কারো হয়েছে? প্রথমটা জাস্ট রিয়াকশনটা লিখেছি। হ্যাঁ, প্রথমে কী হবে তাহলে, 1 নম্বরটা দেখো। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু যেহেতু আমার সলভেন্ট বলা আছে, আমি অটো আয়নাইজেশন প্রত্যেকটার ক্ষেত্রে দেখাবো। এখানে সলভেন্ট HF, এখানে সলভেন্ট অ্যামোনিয়া, এখানে কিন্তু সলভেন্টটা H2O, কারণ অ্যাকোয়াস সলিউশন বলেছে। তাহলে HF প্লাস HF হলে কী হয়ে যাবে, নর্মাল প্রথমে দেখালাম H2F প্লাস প্লাস F মাইনাস, এটা হলো। তাহলে SbF5 নর্মালি কী করবে, এই একটা F মাইনাসকে অ্যাকসেপ্ট করবে এবং SbF6 মাইনাসে কনভার্ট হয়ে যাবে। তার মানে অল ওভার রিয়াকশানটা কী হচ্ছে, SbF5 প্লাস 2HF, সেখান থেকে আমার তৈরি হয়ে গেল H2F প্লাস প্লাস SbF6 মাইনাস। তাহলে আমরা এখানে কি লিখে দেবো, সিম্পল লেখাটা দেখো, একদম সিম্পল থাকবে। কী হবে তাহলে, অ্যাজ, আচ্ছা এইখানে এইটার H2F প্লাসের নিচে লিখে দেবে অ্যাসিড, M মাইনাসের নিচে লিখে দেবে বেস, অটো আয়নাইজেশনের পরে। তাহলে লিখে দেবে কি, অ্যাজ কনসেন্ট্রেশন অফ H2F প্লাস ইনক্রিজেস, hence SbF5 will behave as an acid in HF। হয়ে গেল একটা কমপ্লিট। চলো নেক্সট দেখো কি বলেছে, বিসমাথ নাইট্রাইড ইন লিকুইড অ্যামোনিয়া। তাহলে নাইট্রাইড হওয়া মানেও কিন্তু বেসিক, এটা আমরা অলরেডি বলে দিয়েছি, কিন্তু প্রুফ তো করতে হবে। প্রুফটা কিভাবে করব, একই জিনিস, প্রথমে আমরা অ্যামোনিয়া যেহেতু বলেছে, অ্যামোনিয়ার অটো আয়নাইজেশন দেখিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমার এখানে NH4 প্লাস, যে কিনা অ্যাসিডিক, আর হয়ে যাবে আমার NH2 মাইনাস, যে কিনা কি হয়ে যাবে এখানে নর্মাল বেসিক। এটা হয়ে গেল অ্যাসিডিক পার্ট আর বেসিক পার্ট, এইটুকু তো আমরা জেনে গেলাম। এবারে নর্মালি ভাবো, আগে বিসমাথ নাইট্রাইড যদি ভেঙে যায় তাহলে কি তৈরি করবে, বিসমাথ 3 প্লাস প্লাস N3 মাইনাস, আর N3 মাইনাস মানে কি নাইট্রাইড, এবং আমরা বলেছি নাইট্রাইডও যদি তৈরি হয় তাহলেও কিন্তু বেসিক হবে। অ্যামাইড হতে পারে, ইমাইড হতে পারে, নাইট্রাইড হতে পারে, সবই বেসিক।
কিন্তু প্রুফ তো আমায় করতে হবে। প্রুফ কীভাবে করব? একদম সিম্পল, দেখো নাইট্রাইড আছে, তার সাথে তুমি NH3 যোগ করে দাও, তাহলে দেখো ইমাইড তৈরি হবে। তার সাথে তুমি আর একটা NH3 যোগ করে দাও, তাহলে দেখো আমার তৈরি হয়ে যাবে অ্যামাইড, হয়ে গেল। দেখো সরি, N3+ করে ফেলেছি, এটা N3- হবে। নাইট্রাইডের সাথে একটা যদি আমি NH3 যোগ করি তাহলে হবে 2NH2-, মানে ইমাইড হবে। আর একটা NH3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে দেখো অ্যামাইড, 3NH2-। এবার তুমি নর্মাল সিম্পল লিখে দেবে যে অ্যাজ concentration of NH2- increases, hence bismuth nitride will have করে ফেলেছি, will behave হবে, এটা will behave as a base in liquid ammonia। দেখো বোঝা গেছে তো? 3 নম্বর কি বলেছে? অ্যাকোয়াস সলিউশন বলেছে, কিন্তু সলিউশনটা অ্যাকোয়াস বলেছে মানে সলভেন্ট, কিন্তু এখানে ওয়াটার। অ্যাকোয়াস সলিউশন বলেছে মানে কিন্তু এখানে সলভেন্টটা কি হবে? সলভেন্ট, এখানে ওয়াটার। কিন্তু এইটা দুটো জিনিস বলেছে, একটা তো সল্টটা ছিল CuSO4, তার মধ্যে আবার আমরা ইউজ করছি NH4 কিন্তু সলিউশনটা বা সলভেন্টটা কি আমার ওয়াটার। তাহলে কি হবে বলো দেখি, ট্রাই করো আগে ট্রাই করো, তারপর হচ্ছে। ও কোশ্চেনটা না এই অ্যান্সারটা? হ্যাঁ স্যার, অ্যান্সারটা। আচ্ছা আচ্ছা, দেখে নাও। হ্যাঁ স্যার, ঠিক আছে। এই সবার লেখা হয়ে গেছে তো? চলো পরেরটা বলো। ট্রাই তো করো, একদম ট্রাই না করলে কী হবে? সব যদি আমি দেখিয়ে দিই সেটা তো হয়েই যাবে, অসুবিধা নেই, কিন্তু ট্রাই তো একটু করতে হবে তোমাদের। হচ্ছে না? প্রথমে H2ওর অটো আয়োনাইজেশন করে দাও, তাহলে H2ওর যদি আমি অটো আয়োনাইজেশন করে দিই কী হবে? H2O+ হয়ে যাবে, প্লাস কী হয়ে যাবে? OH- হয়ে যাবে। এটা হচ্ছে আমার অ্যাসিডিক ক্যাটায়ন, এটা হচ্ছে আমার বেসিক অ্যানায়ন, হয়ে গেল। এইটুকু আমরা জানি। এবারে এটা কিন্তু সবসময় H2O+ যে আসবে তা নয়, কিন্তু এটা কিন্তু H+ও আসতে পারে, একই জিনিস, H+ আসা যায়, H2O+ও আসা, তাই এটুকু তো আমরা জানি। এবার দেখো নর্মালি কী আছে? CuSO4। তুমি আগে কিচ্ছু যদি না জেনে থাকো আগে ভেঙে দাও না, CuSO4কে ভেঙে দাও না, Cu2+ প্লাস SO4 2-। আর কি দিয়েছে আমাকে? NH4 2SO4। আমি মনে করো একদম বোকা, আমি কিছু জানি না, তাতেও তো এইটুকু আমরা বার করতে পারবো। তাহলে NH4 2SO4 মনে করো আমি এটাকে ভেঙে দেবো তো, 2NH4+ প্লাস SO4 2- হলো। এবার এই দুটো যদি এদের মধ্যে রিয়াকশান করে তখন কি কপারটা আবার সালফেটের সাথে কম্বাইন হতে পারে? না, হবে না, কারণ হলে তো একই সল্ট দেবে, আবার তো CuSO4 ফিরে পাবো। তাহলে আমরা কি করব? ক্রিস ক্রস করে দেবো, মানে কি? তাহলে Cu2+টা এখন NH4+ বা 2NH, Cu2+টা এখন NH4+এর সাথে রিয়াকশান করবে, কটা?
4খানা NH4+ সাথে। আর যদি রিয়াকশানটা করে তাহলে কি তৈরি করবে, CuNH3 হোল 4 অল ওভার চার্জ 2+, এটা তৈরি করবে। আর এর সাথে কি পড়ে থাকবে, 4টে H+ দেখো পড়ে থাকবে। আর এই সেম জিনিসটাকে কেউ যদি চায় না স্যার আমি H2+ তৈরি হচ্ছে দেখাবো, তাহলে সে কি করবে, সে করবে Cu2+ প্লাস 4NH4+ প্লাস 4H2O, এখানে 4টে H2O দেখাবে এবং ফরমেশন দেখাবে অফ আ স্টেবল কমপ্লেক্স ফরমেশন CuNH3 হোল 4 অল ওভার চার্জ 2+, আর এখানে তখন দেখাবে 4H3O+, কারণ H2ওটার সাথে মিলে 4H3O+ তৈরি হচ্ছে। আর লেখাটা কি, একই লেখা হবে, লিখতে পারো অ্যাজ H2O+ এর কনসেন্ট্রেশন বাড়ছে, অথবা যে দেখাবে H+, তাহলে লিখবে যে অ্যাজ H+ কনসেন্ট্রেশন ইনক্রিজেস, হেন্স CuSO4 behaves as an acid in aqueous solution in presence of NH4 whole 2SO4। প্রত্যেকটা জায়গায় এগুলো লিখছি তার কারণ আছে, আমি পাগল নই, কারণ আমি বলেওছিলাম যে আমি কনক্লুশন না লিখলে নাম্বার পাবো না। কেউ যদি এই অবধি লিখে ছেড়ে দেয়, এই অবধি লিখে দিল, সে কিন্তু পুরো ঠিক করেছে, সে কোথাও ভুল করেনি, বাট কনক্লুশন ড্র করেনি, কোনো লাভ নেই। কনক্লুশন ড্র না করলে সিইউতে নাম্বার পাবে না। কনক্লুশন লিখতেই হবে ফার্স্ট, যে কেন তাহলে অ্যাসিডিক বা অ্যাসিডিক, এইটুকু তো লিখতেই হবে। তাই কনক্লুশন ড্র না করলে নাম্বার পাবে না। চলো দুটো কোশ্চেন দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে, একই রকম প্রশ্ন, ঠিক আছে, এটা হোমওয়ার্কের জন্য দিচ্ছি। লিখবে প্রেডিক্ট দ্য নেচার, predict the nature of change, if any, on the acidity of the solution, on the acidity of the solution consequent to the addition of consequent to the addition of এক নম্বর হচ্ছে HgO to an aqueous solution of potassium iodide, to an aqueous solution of Ki মানে potassium iodide। 2 নম্বর CuSO4 to an aqueous solution of ammonium আচ্ছা এটা তো দিয়ে দিয়েছি, ছেড়ে দাও। AlOH whole 3 to an aqueous solution of caustic soda, to an aqueous solution of, এই caustic soda মানে কি, caustic soda মানে কি বলো, জানো? NaOH হচ্ছে caustic soda, আর caustic potash যদি হয় তাহলে হবে সেটা KOH। দেখো caustic সোডাটা আসছে সোডিয়াম থেকে, তাই NaOH, আর caustic পটাশটা হচ্ছে পটাশিয়াম থেকে, তার মানে KOH। তাই এটা কিন্তু মনে রাখবে, কারণ কোশ্চেনটা এরকম দিতে পারে। আর লাস্ট দিয়েছে KHSO4 সালফিউরিক অ্যাসিড, KHSO4 সালফিউরিক অ্যাসিড, এই তিনটে। আগে হোমওয়ার্কটা লিখে নাও। caustic soda বানানটা CAUSTIC, caustic, CAUSTIC। ওটা আমি CAUSE লিখেছি, তবে দেখতে একটু ওরকম লাগছে, এটা এস। হয়েছে এই অবধি? কমপ্লিট, চলো ওকে। একটা কোশ্চেন দিচ্ছি হোমওয়ার্ক, এটা বাড়িতে করবে। লুইস অ্যাসিড বেস কনসেপ্টের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক
হোমওয়ার্কটা হচ্ছে 1 নম্বর, লুইস অ্যাসিড বেস কনসেপ্ট আমাদের হয়ে গেছে, ওই জন্যই দিচ্ছি। অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু ইনক্রিজিং লুইস অ্যাসিড বেস ক্যারেক্টার, লুইস অ্যাসিড বেস ক্যারেক্টার। এটা একটা দিয়েছে BF3, BCl3, BBr3 অ্যান্ড BI3, এটা। অ্যান্ড বি দিয়েছে SiF4, SiCl4, SiBr4 আর SiI4। এটা হয়েছে অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু ইনক্রিজিং লুইস অ্যাসিড বেস ক্যারেক্টার। এটাও কোশ্চেন রইল হোমওয়ার্ক। আচ্ছা, সব 1 নম্বর করে ফেলছি। এটা 1 নম্বর করে দেবে, তাহলে এটা 2 নম্বর হবে হোমওয়ার্ক। হ্যাঁ, 2 নম্বর হবে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। হয়েছে তো? ঠিক আছে। 2টো কোশ্চেন ছিল, একটা কোশ্চেন আমার আর মনেই পড়ছে না। এটা কি বেশ ছিল, কোশ্চেনটা মনে পড়ছে না। এটা ঠিক আছে। আচ্ছা, এটা লিখবে অ্যাসিডিটি অফ boric acid increases in presence of cis diol, in presence of cis diol। এটা এক্সপ্লেন। এটা একটা লিখবে। হয়েছে। আর একটা লিখবে, সেটা হচ্ছে ওই ইয়েটা, ওটা কি ছিল বেশ, ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়ার কোশ্চেনটা ছিল। ইউরিয়া বিহেভস অ্যাজ অ্যান অ্যাসিড ইন অ্যামোনিয়া, এক্সপ্লেন। ইন অ্যামোনিয়া, এক্সপ্লেন। এগুলো সবই আমরা যা পড়েছি তার অ্যাপ্লিকেশন, এবং যা বলছি যেগুলো ইউনিভার্সিটির কোশ্চেন, যেগুলো তোমাদের বলেছি সব কোন মানে একটু আগে পড়েছে বা এখন রিসেন্ট পড়েছে এরকম, বাট সবই ইউনিভার্সিটি কোশ্চেন। হয়েছে এই অবধি? ঠিক আছে, চলো একটু আজকে লাস্ট ক্লাসের লাস্ট পার্ট একটু পড়বো আমরা। সেটা হচ্ছে লেভেলিং সলভেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। লেভেলিং সলভেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েটিং সলভেন্ট, এইটা আজকে আমরা পড়বো একটুখানি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, এটা একটু এইটা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এইটা বোঝানোর জন্য দুম করে যদি আমি জাস্ট কনসেপ্টটাকে বোঝাই না, প্রথম দিকে একদম মানে বুঝতে পারবে না, কারণ একটু জিনিসটা একটু বোঝাটা একটুখানি ডিফিকাল্ট। সেই জন্য আমরা নর্মাল, যেরকম আমি তোমাদের প্র্যাকটিক্যালি নর্মাল আগে এক্সাম্পল দিয়ে, বাস্তব এক্সাম্পল দিয়ে একটা বোঝাই, সেই রকমই আগে বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমরা থিওরিটাই ফিরবো। মনে করো তোমরা পরীক্ষা দিচ্ছ, যে কোনো একজনের এক্সাম্পল তুলে ধরি। মনে করো ঈশিতা পরীক্ষা দিচ্ছ, এখন কেমিস্ট্রি পরীক্ষাই দিতে যাচ্ছ। এখন কেমিস্ট্রি পরীক্ষাটায় তুমি কত নাম্বার পাবে সেটা মেনলি কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করবে, বা কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করবে। তুমি কেমিস্ট্রি যে পরীক্ষাটা দিচ্ছ এইবারে মনে করো, সেটা মেনলি কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করবে? বলো। ঈশিতা আছো তো? এই ঈশিতা বলছি, সরি, ঈশিতা। হ্যাঁ স্যার, আছি তো। বলো না, তোমার কি মনে হচ্ছে তুমি কেমিস্ট্রি পরীক্ষাটা যদি দাও এই বছর, এরপরে তো দেবে, 3rd সেমিস্টারে পরীক্ষা দেবে, তুমি কত নাম্বার পাবে মেনলি কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে?
কতটা জানি আর কতটা খাতায় নামাতে পেরেছি। শুধু কি এই দুটো ফ্যাক্টরের উপরেই ডিপেন্ড করবে, আর কোনো ফ্যাক্টর নেই? তুমি কতটা জানো বা কতটা খাতায় নামাতে পেরেছো মানে তোমার নলেজ কতটা, তুমি কতটা পড়াশোনা করেছো, হয়ে গেল, সেটা একটাই পয়েন্ট। আর কি কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে না? ভালো করে দেখো তো। কত কোশ্চেন কমন এসছে সেটা রাইট, কোশ্চেন কিরকম এসছে তার উপর ডিপেন্ড করবে। তোমার প্রিপারেশন খুব ভালো থাকলেও কোশ্চেন মারাত্মক হার্ড, কিছুই জানা নেই, তাতেও তুমি নাম্বার পাবে না। আর তোমার প্রিপারেশন অল্প বাট কোশ্চেন একদম ইজি চলে এসছে, তাহলেও তুমি নাম্বার পাবে। এইখানেই পুরো জিনিসটা লুকিয়ে আছে লেভেলিং সলভেন্ট আর ডিফারেন্স সলভেন্টিং এর থিওরিটা। মানে দেখো, তুমি কতটা নাম্বার পেতে পারো সেটা কিন্তু শুধুমাত্র তুমি পড়েছো কতটা তার উপর ডিপেন্ড কিন্তু করছে না, ডিপেন্ড করছে কিন্তু কোশ্চেনটাও কীরকম এসছে। হ্যাঁ, হতে পারে তোমার পরীক্ষা ভালো হয়েছে, তুমি হাইয়েস্ট নাম্বারই পেয়েছো, কিন্তু আমি বলছি নাম্বার কতটা পেয়েছো এটা ডিপেন্ড করবে কিন্তু কোশ্চেনও কীরকম এসছে তার উপর। হ্যাঁ, তুমি কোশ্চেন সোজা এসছে, হাইয়েস্ট 90 পেয়ে গেছো, কোশ্চেন শক্ত এসছে, তুমিই হাইয়েস্ট পেয়েছো 70, কিন্তু নাম্বার কমে গেছে। তাই লেভেলিং সলভেন্ট আর ডিফারেন্সিয়েটিং সলভেন্ট এই থিওরিটা এখানেই আমার আসছে যে একটা পার্টিকুলার মনে করো অ্যাসিড আছে, এই অ্যাসিডের অ্যাসিডিটি দুটো জিনিসের ওপর ডিপেন্ড করবে। সে কতটা নিজে প্রোটন ডোনেট করছে, মনে করো আমি কোনো একটা অ্যাকোয়াস সলভেন্টের ক্ষেত্রেই বলছি, সে মনে করো কতটা প্রোটন সেখানে ডোনেট করছে তার উপরে ডিপেন্ড করবে। আর কার উপরে ডিপেন্ড করবে? ওর সাথে যে রেফারেন্স বেসটা আছে, মানে ওর এগেনস্টে যে সলভেন্টটা ইউজ হচ্ছে সে তো বেস হিসেবে কাজ করছে, সে কতটা প্রোটন ওর থেকে জোর করে বার করে নিচ্ছে তার প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারের ওপরেও কিন্তু ডিপেন্ড করবে। দেখো বোঝাতে পেরেছি কিনা? তাহলে কোনো একটা পার্টিকুলার অ্যাসিডের অ্যাসিডিটি শুধুমাত্র সে কতটা ডিসোসিয়েট করলো শুধুমাত্র তার উপর কিন্তু ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে দুটো জিনিসের ওপরে। সে নিজেটা কতটা ডিসোসিয়েট করছে বা নিজে কতটা এইচ প্লাস ছেড়ে দিচ্ছে তার উপরে তো ডিপেন্ড করবেই। তার সাথে কিন্তু সেকেন্ড ডিপেন্ড করবে কি, যে রেফারেন্স বেসটা আছে, মানে ওর রেসপেক্টে যে বেস হিসেবে কাজ করছে যে সলভেন্টটা, সে কতটা প্রোটন নিজে টেনে বার করে নিচ্ছে বা তার প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারের ওপরে ডিপেন্ড করবে। সিমিলারলি মনে করে নাও ডিফারেন্ট বেস আছে এখন, তাহলে ডিফারেন্ট বেসের যে বেসিসিটি সেটা শুধুমাত্র কি তাদের ডিসোসিয়েশনের ওপর ডিপেন্ড করবে? না, তাদের ডিসোসিয়েশন তো নিঃসন্দেহে একটা ফ্যাক্টর, যে কে কতটা ডিসোসিয়েট করছে, যদি বেশি ডিসোসিয়েট করে স্ট্রং বেস, যদি কম ডিসোসিয়েট করে উইক বেস, নিঃসন্দেহে এটার উপর তো ডিপেন্ড করবে। বাট শুধু কি এটার উপরে? না, সেকেন্ড একটা ফ্যাক্টরের উপরেও কিন্তু ডিপেন্ড করবে। কোন ফ্যাক্টর? সেটা হচ্ছে ওর রেফারেন্সে যে অ্যাসিড হিসেবে বিহেভ করছে, যেটা কিনা রেফারেন্স অ্যাসিড, তার আবার প্রোটন অ্যাকসেপ্টিং তার প্রোটন ডোনেটিং পাওয়ারের ওপরে ডিপেন্ড করবে। তাই অলওয়েজ দুটো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে। যেরকম আমরা বলেছিলাম যে মনে করো ও কতটা নাম্বার পাবে কেমিস্ট্রিতে, সেটা কিন্তু দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা ওর প্রিপারেশন কীরকম, যদি প্রিপারেশন খুব ভালো থাকে ভালো নাম্বার পাওয়ারই কথা, কিন্তু ডিপেন্ড করছে কোশ্চেন কীরকম এসছে। কোশ্চেন কি ভালো এসছে, নিঃসন্দেহে তাহলে ভালো নাম্বার পাবে। বাট কোশ্চেন প্রচণ্ড হার্ড, ও হয়তো হাইয়েস্ট নাম্বার পাবে বাট নাম্বারটা ভালো হবে না। তাই এইটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এইবার ভাবো, এই সেম লজিক যেটা বললাম এইটুকু তো বুঝতে পারলে যে কোন কোন ফ্যাক্টরের ওপর কীরকমভাবে ডিপেন্ড করছে। এবার ভাবো একই জিনিস, মনে করো যেটা বলছি ভালো করে এক্সাম্পলটা ভাববে, ঠিক আছে? মনে করো ঈশিতার প্রিপারেশন অস্বাভাবিক ভালো, মানে দারুণ প্রিপারেশন। আর ধরে নাও মনে করো অনির্বাণ, এরমভাবে ভেবো না যে তোমাকে টার্গেট করছি, ধরে নাও অনির্বাণের প্রিপারেশন মিডিয়াম, ঠিক আছে? ভালো, যে কোশ্চেনটা বলছি ভালো করে ভেবে অ্যান্সার দেবে। ধরে নাও ঈশিতার প্রিপারেশন অস্বাভাবিক ভালো, দারুণ প্রিপারেশন নিয়েছে, আর অনির্বাণের প্রিপারেশনটা হচ্ছে মোটামুটি, খারাপ নয়, মানে মোটামুটি প্রিপারেশন। কোশ্চেনটা এবারে এসছে শক্ত, তাহলে নাম্বারটা কীরকম হবে? আলটিমেটলি দুজনে নাম্বার কীরকম পাবে? কোশ্চেনটা শক্ত এসছে, তাহলে নাম্বারটা কীরকম পাবে? আমার আরো খারাপ হয়ে যাবে। তোমার খারাপ হবে যথেষ্ট, ঈশিতার ভালোই হবে, ভালো মানে অ্যাটলিস্ট তোমার থেকে তো ভালো হবেই। এবার ভাবো কন্ডিশনটা সেম, আবার কন্ডিশনটা সেম, ঈশিতার প্রিপারেশন বেশ ভালো, অনির্বাণের মিডিয়াম, বাট কোশ্চেনটা এসছে একদম পাতি মানে হচ্ছে মানে নেই কোশ্চেনটাতে কিছু। কি হবে রেজাল্ট, কি হবে বলো দুজনের?
আরো অলমোস্ট সেমই হবে রেজাল্টটা। কেন সেম হবে? কারণ কোশ্চেনটা পাতি এসছে, ওর মিডিয়াম প্রিপারেশনেও একই রকমের অ্যান্সার দিয়ে চলে আসবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেভেলিং অ্যান্ড ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। তার মানে কি হচ্ছে, মনে করো আমি ডিফারেন্ট অ্যাসিড ইউজ করেছি, তার ডিসোসিয়েশন পাওয়ারটা হচ্ছে ডিফারেন্ট আছে, কিন্তু আমি একটা সলভেন্ট ইউজ করছি যার প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারটাই যথেষ্ট বেশি, তাহলে প্রত্যেকটা অ্যাসিড কী হবে, অলমোস্ট সেম লাইক বিহেভ করবে, কারণ ওর প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারটা এতটাই বেশি যে প্রত্যেকটা থেকেই অলমোস্ট 100% প্রোটন টেনে নেওয়ার চেষ্টা করবে। মনে করো আমি বলছি HCl, H2SO4, HNO3, এদেরকে যদি আমি ওয়াটারে ইউজ করি, সাধারণত আমরা কি বলি, HCl স্ট্রংগেস্ট, তারপরে H2SO4 আসে, তারপরে HNO3 আসে। কিন্তু মনে করো আমি করলাম HCl, H2SO4 আর HNO3 তিনটে অ্যাসিডকে আমি ইউজ করছি এখন, মিডিয়ামটা হচ্ছে আমার তোমার NH3 মনে করো ফর এক্সাম্পল, অ্যামোনিয়া মিডিয়ামে আছে, কি হবে, প্রত্যেকটা ইকুয়াল অ্যাসিডিটি দিয়ে দেবে। কেন ইকুয়াল অ্যাসিডিটি দেবে? ওই যে ওর প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারটা অস্বাভাবিক বেশি, তাই এদের প্রোটন ডোনেটিং পাওয়ার মনে করো কারোর 100 ছিল, কারোর 99 ছিল, কারোর 98 ছিল, কিন্তু NH3 এতটাই বেশি বেসিক দেন ওয়াটার যে ওর জোর করে সবার থেকেই 100% প্রোটন টেনে নেবে। তাহলে প্রত্যেকটা অ্যাসিডিটি কী হবে, সেম লেভেলে চলে আসবে, এবং NH3কে তখন আমরা কি বলবো, লেভেলিং সলভেন্ট বলবো। আর ডিফারেন্সিয়েটিং সলভেন্ট কাকে বলবো? মনে করো ফর এক্সাম্পল আমি ওয়াটার ইউজ করছি, HCl, H2SO4 আর HNO3 অ্যাসিড আছে, সলভেন্ট আমি ইউজ করছি ওয়াটার। এখন ওয়াটার কিন্তু নর্মালি নিউট্রাল বাবা, এরকম আমাকে বাবা H+ দিলে আমি নেবো, আমাকে যদি H+ কেউ বলে যে দিতে, আমি দিয়ে দেবো, কিন্তু আমি জোর করে নেবো না। মানে এর প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার যে হিউজ আছে তা নয়, এ কিন্তু নর্মালি ওয়াটার যে নর্মালি বেসিক, মানে টেন্ডেন্সি যে ওর বেসিক নেচার তা তো আর নয়, ও নর্মালি নিউট্রাল। আর এই জন্যেই ওয়াটারের প্রেজেন্সে কি হবে, HCl, H2SO4, HNO3 এদের যে ডিসোসিয়েশন পাওয়ারটা থাকবে, এটাই হয়ে যাবে এদের অ্যাসিডিটি পাওয়ার। কারণ ওয়াটার কিন্তু জোর করে প্রোটনটা ওদের কাছ থেকে টানছে না, ওরা যতটা প্রোটন দেবে H2O ততটাই প্রোটন নেবে। এই জন্যে H2O হচ্ছে ওদের রেসপেক্টে হয়ে যাবে ডিফারেন্সিয়েটিং সলভেন্ট, কারণ ওদের অ্যাসিডিটিটাকে এ ডিফারেন্সিয়েট আউট করতে পারছে। আর NH3 কী করছে, ওদের অ্যাসিডিটিটাকে ডিফারেন্সিয়েট আউট করছে না, একই লেভেলে ফেলে দিচ্ছে, তাই NH3 কী হয়ে যাবে, একটা লেভেলিং সলভেন্ট। দেখো বুঝতে পেরেছো? পুরো পুরো ক্লিয়ার হয়ে গেছে তো? দেখে নাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটুখানি দাঁড়াও, আমি না একটা জিনিস এইখানে ছোট্ট করে লেখাবো বলে আমি তোমার ইয়েতে রেখে দিয়েছিলাম, সেইটা আছে কিনা জানি না, তাহলে একটু ছোট্ট করে লিখে দিতাম। 1 মিনিট একটু হোল্ড করো, বেশ ছোট একটা পয়েন্ট করে ভেবেছিলাম লেখাবো। হ্যাঁ আছে, ছোট্ট করে জাস্ট লিখিয়ে দেবো এটা, কারণ পড়বে তো আমার নোট থেকে, আমার নোটে এটা খুব ভালো করে, মানে খুব ভালো করে লেখা আছে, দেখবে। তাহলে আগে এইটা লেখানোর আগে একটা জিনিস বলে দিই। তাহলে মনে করো যেটা বলছিলাম, যে মনে করো একটা একটা অ্যাসিড আছে, তার মনে করো অ্যাসিডিটি আছে, তাহলে তার অ্যাসিডিটি তাহলে কটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে, দুটো ফ্যাক্টরের ওপরে কিন্তু ডিপেন্ড করবে। এটা কিন্তু বেসের ক্ষেত্রেও, বেসিসিটি যদি বলি সেটাও কিন্তু দুটো ফ্যাক্টরের ওপরেই ডিপেন্ড করবে। কি কি ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করবে? ফ্যাক্টরসটা কী হবে তাহলে? 1 নম্বর কী হবে, প্রোটন ডোনেটিং পাওয়ার অফ অ্যাসিড, প্রোটন ডোনেটিং পাওয়ার অফ অ্যাসিড, দেখো এটা হবে, তাই তো। আর একটা কী হবে, প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার অফ রেফারেন্স বেস, প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার অফ কী হবে, রেফারেন্স বেস। দেখো এই দুটোর উপরে ডিপেন্ড করবে। এটাই হচ্ছে আমাদের লেভেলিং সলভেন্ট আর ডিফারেন্সিয়েটিং সলভেন্টের একদম বেসিক পার্টটা। তাহলে লেভেলিং সলভেন্ট আমরা কাকে বলছি? সিম্পল, লেভেলিং সলভেন্ট তাহলে নামটা কোথা থেকে আসছে? সিম্পল, যে সলভেন্টটা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার অ্যাসিডসের অ্যাসিডিটি, বা মনে করো অনেকগুলো বেস নিয়েছি, তাদের বেসিসিটিকে একই লেভেলে নিয়ে আসছে, মানে তারা সেম লেভেলের অ্যাসিডিক হচ্ছে বা সেম লেভেলের বেসিক হচ্ছে,
তাহলে তাদেরকে আমরা বলবো লেভেলিং সলভেন্ট, বা সরি সেই সলভেন্টটাকে বলবো লেভেলিং সলভেন্ট। আবার মনে করো কোনো সলভেন্ট আছে, যে সলভেন্টটা অ্যাকচুয়ালি কী করছে, আলটিমেটলি যতগুলো আমরা মনে করো অ্যাসিড নিচ্ছি বা বেস নিচ্ছি তাদের স্ট্রেংথগুলোকে ডিফারেন্সিয়েট আউট করতে পারছে, তাহলে তাদেরকে আমরা বলবো ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। তাহলে লেভেলিং সলভেন্ট নর্মালি যদি আমি ডেফিনেশন বলি তাহলে আমরা কি লিখতে পারি, যে এ সলভেন্ট দ্যাট অ্যালাউজ বা দ্যাট কজেস লিখছি, দাঁড়াও, এ সলভেন্ট দ্যাট causes all strong acids or bases to dissociate completely, এর একদম কমপ্লিট ডিসোসিয়েশন দেখাবে, মানে 99ও হবে না, একদম কমপ্লিট ডিসোসিয়েশন দেখাবে, কমপ্লিটলি making them appear to have the same strength বা equal strength, making them appear to have equal strength, তাহলে আমরা তাদেরকে কি বলবো, making them appear to have equal strength, কমা দিয়ে লিখবে effectively leveling their strength, effectively leveling their strength, a solvent that causes হ্যাঁ ঠিক আছে, leveling their strength, কবা known as leveling solvent, দেখো বুঝতে পেরেছো কিনা। এই বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখো এইরকমভাবে বলতে পারি, এক্সাম্পল অনুযায়ী দেখো যে HCl, H2SO4, HNO3 এগুলো কি হয়, আমরা কিন্তু জানি যে HCl স্ট্রঙ্গার অ্যাসিড, আমরা কিন্তু জানি যে মনে করো H2SO4 স্ট্রঙ্গার অ্যাসিড বা HNO3 স্ট্রঙ্গার অ্যাসিড, কিন্তু যদি আমি H2O-তে করি তাহলে কী হবে, মোস্টলি এরা লেভেলিং সলভেন্ট হিসেবে কাজ করে, মানে H2O-টা। তাহলে HCl, H2SO4, HNO3 এইসব অ্যাসিডগুলো যদি আমরা নিই, বা এটাকে এক্সাম্পলটা এরকমভাবে লেখাই, দাঁড়াও এরকমভাবে লিখে দিই যে H2O ইজ এ লেভেলিং সলভেন্ট ফর স্ট্রং অ্যাসিডস like HCl, H2SO4, HNO3 এক্সেট্রা। দেখো এটা হবে, এটা হচ্ছে লেভেলিং সলভেন্ট হয়ে গেল। এইবার মনে করো আমি যদি বলি ডিফারেন্সিয়েটিং সলভেন্ট, তাহলে কি হবে, ডিফারেন্সিয়েটিং সলভেন্ট, তাহলে আমরা মনে করো ডিফারেন্সিয়েট আউট করব, কারণ এরা কিন্তু তিনটে অ্যাসিডের স্ট্রেংথের কিন্তু ডিফারেন্স নিঃসন্দেহে আছে, কারণ আমরা বলছি HCl স্ট্রঙ্গার, H2SO4 তার থেকে কম, HNO3 তার থেকে কম, কিন্তু H2ওর ক্ষেত্রে কি আছে, H2ওর ক্ষেত্রে কিন্তু নর্মালি যেটা প্রোটন অ্যাকসেপ্টিং ওর পাওয়ার আছে, এটা হাইফাই যে বিশাল কিছু নয়, কিন্তু যেটুকু আছে তাতেও কিন্তু ও নর্মালি প্রোটনটাকে টেনে নিচ্ছে, তাহলে ইকুয়ালি ওরা বিহেভ করছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, H2O-তেও হবে, NH3-তেও হবে, H2O-তেও হবে, NH3-তেও হবে, H2O-তেও আমরা নর্মালি এটা বলতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ তুমি যদি বলো তাহলে আরও ভালো বলতে পারো NH3, এটাও বলতে পারো, বাট H2O কিন্তু হবে, H2O হবে, আমি বলে দিলাম। আমরা যখন বলছিলাম ওটা H2O আমি ভুল করে মানে করে ফেলেছি, ডিফারেন্সিয়েটিং বলেছি, বাট H2O নর্মাল লেভেলিং হিসেবেই কাজ করবে, কারণ H2O-তেও আমরা তিনটে প্রায় লেভেলেই চলে যায়, কারণ তিনটেই প্রায় একই ধরনের অ্যাসিডিটি দেখায়, তাই এটা H2O বলতে পারো বা অ্যামোনিয়াও বলতে পারো, অসুবিধা নেই। অ্যামোনিয়া হলে তো নিঃসন্দেহে কোনো ব্যাপারই নেই, মানে মারাত্মক স্ট্রঙ্গার প্রোটন অ্যাফিনিটি থাকবে। আর ডিফারেন্সিয়েটিং সলভেন্ট তাহলে কী হবে, ডিফারেন্সিয়েটিং সলভেন্ট হবে কি, যারা ডিফারেন্সিয়েট আউট করতে পারবে, তাহলে আমরা কি বলবো, এ সলভেন্ট মানে যার প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারটা খুব কম, তাহলে এ সলভেন্ট দ্যাট অ্যালাউজ ফর দ্য ডিফারেন্সিয়েটিং
a solvent that allows for the differentiating between the inherent strengths of different acids or bases, inherent strength of different acids or bases, because they dissociate to different degrees, এক্সাম্পল অনুযায়ী কি হতে পারে দেখো, এক্সাম্পল মনে করো আমি বললাম এখন অ্যাসিডিক অ্যাসিডকে আমি সলভেন্ট হিসাবে ইউজ করছি। অ্যাসিডিক অ্যাসিডেরই আদৌ কি প্রোটন অ্যাফিনিটি পাওয়ার খুব একটা বেশি হবে না, তো কারণ ইন জেনারেলি সে একটা উইক অ্যাসিড। তাহলে অ্যাসিডিক অ্যাসিড উইল বিহেভ অ্যাজ ডিফারেন্সিয়েটিং সলভেন্ট, অ্যাসিডিক অ্যাসিড উইল বিহেভ অ্যাজ ডিফারেন্সিয়েটিং সলভেন্ট ফর স্ট্রং অ্যাসিডস লাইক একই HCl, H2SO4 and HNO3 দেখো বুঝতে পেরেছো কিনা, বোঝা গেছে তো? তাহলে ডিফারেন্সিয়েটিং সলভেন্ট মানে হচ্ছে সিম্পল, এইটা মনে রাখবে, যার প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারটা খুব কম হবে তখন তারা ডিফারেন্সিয়েট আউট করতে পারবে, কারণ নর্মালি কী হবে অ্যাসিড বা বেসের ডিসোসিয়েশনের ওপরে ডিপেন্ড করে তারা অ্যাকচুয়ালি স্ট্রং বা উইক এরকম হিসাবে আমরা পেয়ে যাব। কিন্তু লেভেলিং কী হবে, লেভেলিং হবে তার মানে নর্মালি যে অ্যাসিডের ডিসোসিয়েশন পাওয়ারটা তো আমার আলাদা আলাদা হবেই, অ্যাসিড বা বেস হোক যাই হোক না কেন তাদের ডিসোসিয়েশন পাওয়ার তো আলাদা আলাদা হবেই, কিন্তু তার সাথে যে সলভেন্ট আমরা ইউজ করছি সেই সলভেন্টেরও আইদার প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার বা প্রোটন ডোনেটিং পাওয়ার সেটা অস্বাভাবিক বেশি আছে বা নর্মালি একটু হলেও বেশি আছে, যাতে 100% ডিসোসিয়েট ওরা করে যায়, সেই জন্য সেটা লেভেলিং সলভেন্ট হিসাবে আমরা বলতে পারি। এবারে বলতে পারো যে H2O কে কি স্যার সবসময় আমরা এরকম বলতে পারবো? দেখো H2O মোটামুটি লেভেলিং সলভেন্ট আমরা বলতে পারি যদি আমরা এখন অ্যাসিডিক অ্যাসিডের রেসপেক্টে বলি। অ্যাসিডিক অ্যাসিডের রেসপেক্টে কিন্তু আমরা বলবো H2Oটাকে লেভেলিং সলভেন্টই। তাই কোশ্চেনটা দেখবে অ্যাকচুয়ালি কীরকমভাবে কীরকমভাবে দিচ্ছে তার বেসিসে আমরা অ্যান্সার করব। যদি আমাকে অ্যামোনিয়া দেয় তাহলে তো কোনো ব্যাপারই নয়, অ্যামোনিয়া তো দেখলেই হয়ে যাচ্ছে ওটা লেভেলিং হয়ে যাবে, কারণ অ্যামোনিয়া স্ট্রং বেসিসিটি আছে। যদি এই অ্যাসিডগুলো হয় তাহলে অ্যামোনিয়া স্ট্রং বেস হিসেবে কাজ করছে। কিন্তু এখন যদি আমি H2O ভার্সেস দেখো আমি CH3COOH করি, কম্প্যারিজনটা দেখো, H2O ভার্সেস CH3COOH যখন আমরা করব তখন কি হবে, এটা হবে আমার মানে এটার সাথে যখন এটা হবে এটা কি হয়ে যাবে আমাদের উইক প্রোটন অ্যাকসেপ্টার, এটা হয়ে যাবে উইক প্রোটন অ্যাকসেপ্টার। এখন কিন্তু H2Oটা দেখো হবে বেটার প্রোটন অ্যাকসেপ্টার, কারণ কোশ্চেন তোমাকে অলওয়েজ কম্প্যারিজনে দেবে। এইটা হবে দেখো বেটার প্রোটন অ্যাকসেপ্টার, আর এটা যদি বেটার প্রোটন অ্যাকসেপ্টার হয় তাহলে এ কিন্তু তখন হবে লেভেলিং, আর এ কিন্তু হয়ে যাবে আমার ডিফারেন্সিয়েটিং। আবার এটা ভেবো না যে সব জায়গায় H2O শুধুমাত্র আমার লেভেলিং হিসাবে কাজ করবে, তা কিন্তু নয়। H2O কিন্তু ডিফারেন্সিয়েটিং হিসাবে কাজ করতে পারে। আমার কাছে কোশ্চেনটা নেই, তা নাহলে আমি তোমায় দেখিয়ে দিতাম। কোশ্চেনটা আমার কাছে নেই, ওটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, বাট আমি মানে কোথায় নোট করে রেখেছি আমার নিজেরও মনে পড়ছে না। দাঁড়াও যদি পাই তো ভালো, তাহলে দেখাতাম। মানে H2O কিন্তু কোনো কোনো জায়গায় ডিফারেন্সিয়েটিং হিসাবে কাজ করতে পারে, সবসময় যে লেভেলিং হবে সেটা নয়। এবার ডিপেন্ড করছে সেটা তোমাকে কোশ্চেনটা কীরকম দিচ্ছে, বাট আমার কাছে আছে কিনা জানি না। এটা রেখেছিলাম আগে, একটা ছিল, বাট জানে কোথায় আছে তার এখন। এই দেখো, আবার এইটার ক্ষেত্রে দেখো, মনে করো আমি HF, HCl আর CH3COOH নিয়েছি, ঠিক করে দেখো এইখানে দেখো হিয়ার ওয়াটার অ্যাক্টস অ্যাজ ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। দেখো বুঝতে পেরেছো কেন বলো তো? কারণ ঠিক করে দেখো এটা কিন্তু একটা উইক অ্যাসিড,
এটা উইক অ্যাসিড, এর ডিসোসিয়েশন খুব পুয়ার হবে, এই জন্য H2 কিন্তু এখানে উইক ডিফারেন্সিয়েটিং সলভেন্ট হিসেবে কাজ করবে। আবার দেখো HF HCl CH3 COOH এর ক্ষেত্রে হেয়ার অ্যামোনিয়া অ্যাক্টস অ্যাজ লেভেলিং সলভেন্ট। এখানে অ্যামোনিয়াটার অ্যাকচুয়ালি এত পাওয়ার যে ওখানে ও প্রোটন অ্যাকসেপ্টিং করে নেবে। এবার বুঝতে পারছো তো, কোশ্চেন আমাকে যেরকম দেবে সেই অনুযায়ী হবে। স্ট্রং অ্যাসিড ওগুলো ছিল, এই জন্য H2 ওর ক্ষেত্রে লেভেলিং হিসেবেও কাজ করতে পারে, কিন্তু CH3 COOH ডিফারেন্সিয়েটিং। বাট এটার ক্ষেত্রে দেখো HF HCl CH3 COOH এটা বলি, তাহলে কিন্তু এর ক্ষেত্রে দেখো NH3 হয়ে যাবে লেভেলিং, কিন্তু H2ও দেখো হয়ে যাবে এখানে আমার ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। দেখো ক্লিয়ার হয়েছে এটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে আমাদের এই অবধিই থাকবে। এই নোটটা আমি দিয়ে দেবো, আর রেডিও অ্যাক্টিভিটি নোটটাও তোমরা একটুখানি বলো না, আমি ভুলে যাই, এই বলার পর অ্যাকচুয়ালি মনে থাকে না একদম। একটুখানি যদি বাই চান্স ভুলে যাই একটুখানি ওই গ্রুপে বলে দিও। দুটো নোট আমি দিয়ে দেবো, যে রেডিও অ্যাক্টিভিটির যে পার্টটা আমি পড়িয়ে দিয়েছি ওটা, আর তার সাথে হচ্ছে এই এটা তোমার বলো না অ্যাসিড বেসের ফার্স্ট পার্ট যেটুকু আমরা পড়লাম। হোমওয়ার্কটা অবশ্যই করে রেখো। আমরা পরের দিন যেটা শুরু করবো এখান থেকে পুরোপুরি একটা নতুন প্রিন্সিপাল, দ্যাট ইজ স্যাপ প্রিন্সিপাল, মানে সফট হার্ড অ্যাসিড বেস কনসেপ্ট, অথবা আমরা সেটাকে বলি হার্ড সফট অ্যাসিড বেস কনসেপ্ট। আমরা এই প্রিন্সিপালটা থেকে পরের দিন আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, চলো আজকে এই অবধি।